আচ্ছা, না ওই যে স্যারে ডিউ ডিলিজেন্স পড়ানোর সময় বারবার বলতেছিল যে ডিউ ডিলিজেন্সটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, তো ডিউ ডিলিজেন্সটা ওই শর্ট নোট আকারে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আর কি। আমি একটু পড়ি প্রথমে। ডিউ ডিলিজেন্স ইজ এন ইনভেস্টিগেশন অফ এ বিজনেস or person prior to signing a contract or an act with a certain standard of care. It can be a legal obligation, but the term will more commonly apply to voluntary investigations. A common example of due diligence is in various industries is the process through which a potential acquirer evaluates a target company or its assets for an acquisition. The theory due diligence holds the performing this type of investigation contributes significantly to informed decision making by enhancing the amount and quality of information available to decision makers, and by ensuring that this information is systematically used to deliberate in a reflexive manner on the decision at hand and all its costs, benefits and risks. আমরা কি বুঝলাম ডিউ ডিলিজেন্স থেকে? একটু ডিউ ডিলিজেন্সটা ইনভেস্টিগেশন অফ এ বিজনেস, তার সিগনেচার করার আগে সে এটাকে নিজেই ইনভেস্টিগেশন করে নেয়, বা বিজনেসে কোনো অফিস নোট আসলে পরে বা কোনো সার্কুলার আসলে বা কোনো পলিসি আসলে এটা ডিউ ডিলিজেন্স হয়েছে কিনা আমরা প্রায় বলে থাকি। ডিউ ডিলিজেন্সটা এটাই একটা ইনভেস্টিগেশন business or person prior before signature of a contract or an act with a certain standard of care, যে যাদের যাদেরকে এখানে নোটিফাই করার কথা ছিল, পলিসিতে প্রসেসে যেভাবে করার কথা আছে তারা ঠিকভাবে মেনটেন করেছে কিনা, বা জুনিয়র যে ইস্যু করেছে বা সিনিয়র যে ইস্যু করেছে সেই ইস্যুটা ঠিক আছে কিনা। এটা একটা লিগ্যাল অব্লিগেশনও হতে পারে, but the term more commonly apply to voluntary investigations. বেশিরভাগ ক্ষেত্রে এটা কমনলি ইন্ট্রোডিউসড হচ্ছে ভলান্টারি ইনভেস্টিগেশন হিসেবে। কমন এক্সাম্পল দিয়েছে একটা, ডিউ ডিলিজেন্স ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ ইজ দ্য প্রসেস থ্রু হুইচ এ potential acquirer evaluates a target company or its assets for an acquisition. আপনারা যদি কেউ শেয়ার করেন একটু শেয়ার করতে পারেন প্লিজ। মানে আমি যতটুকু বুঝি আর কি, যে ডিউ ডিলিজেন্সটা হচ্ছে যে আপনার বিশেষ করে সিকিউরিটিজ এর ক্ষেত্রে যখন এই ইস্যুটা আসে, সেটা হচ্ছে যে ওই সিকিউরিটিজটা যখন আপনি মার্কেটে শেয়ার করবেন, তো যে ইস্যুয়ার থাকবে সেটা তার মানে রেসপন্সিবিলিটি যে একটা ডিউ ডিলিজেন্স করবে, এরকম যে যে ওই প্রসিডিউর প্রসেস এবং মানে সমস্ত ফর্মালিটিস গুলা প্রপার আছে কিনা সেটা চেক করা, এবং সে একটা রিপোর্ট দিবে, সেটাকেই আমরা ডিউ ডিলিজেন্স রিপোর্ট বলতে পারি। এটা আমি বুঝি আর কি। ফাইন, থ্যাংক ইউ। মনির আপা কিছু বলবেন? এটা কি ট্রানজিশনের আগে, মানে ট্রানজিশনের আগে যে চেকিংটা, এটা কি আমরা ডিউ ডিলিজেন্স বলতে পারবো? জি জি জি, অবশ্যই। ট্রানজাকশনের পরে তো আর ডিউ ডিলিজেন্স হবে না, ওটা তখন হয়ে যাবে কমপ্লায়েন্স। সেটা অডিটের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ট্রানজাকশনের পরেও যখন ইনভেস্টিগেট হবে, যে ইন্সপেকশন হবে, তখন বলা হয় যে ডিউ ডিলিজেন্স প্রপারলি করা হয়েছে কিনা। না, আমি বলি ট্রানজাকশনের পরে যে আপনার যে চেকিং বা স্ক্রুটিনি, সেটা তো অ্যাকচুয়ালি আপনাকে মানে অডিট বা আপনার কমপ্লায়েন্স বলতে পারেন। রাইট রাইট, ঠিক বলেছেন। ডিউ ডিলিজেন্স বলতে আমার কোন একটা ট্রানজাকশন করার আগে ওইটার যে রিলেটেড যে রেগুলেটরি পয়েন্ট গুলি বা এসওপি, এগুলোর ফলো করে কাজটা করা হয়েছে কিনা বা মানে করব, সেইটার প্রস্তুতিটাকে কি আমরা ডিউ ডিলিজেন্স বলতে পারবো? প্রস্তুতি বলা ঠিক হবে না, এখানে ডিউ ডিলিজেন্সটা মেইনটেইন করা হয়েছে কিনা। যে ধরেন এই যে আরিফিন ভাই বলল যে যখন ইস্যুয়ার একটা ইস্যু করলো, সিকিউরিটিজ ইস্যু করলো,
তখন এই সিকিউরিটিজটা যে ইস্যু হয়েছে, যখন এটা লিস্টিং করতে যাবে, ধরেন লিস্টিং করার সময় সে প্রপারলি ডিউ ডিলিজেন্স হয়েছে কিনা, যে তার ইস্যু ম্যানেজার ছিল কিনা, তার আন্ডাররাইটার ছিল কিনা, তার অডিটর ছিল কিনা, তার ক্রেডিট রেটিং হয়েছে কিনা, এই যে সবগুলি কমপ্লায়েন্স ইস্যু, এগুলি প্রপারলি ছিল কিনা, এটাকে ডিউ ডিলিজেন্স বলা হয়েছে। বা একটা অ্যাপ্রুভাল অথরিটি, ধরেন ব্যাংকে যারা আছে আমরা, ধরেন 1 কোটি টাকার একটা লোন অ্যাপ্রুভাল দিব, তো 1 কোটি টাকার লোন অ্যাপ্রুভালটা কে দিতে পারে? এই 1 কোটি টাকার লোন অ্যাপ্রুভালটা হয়তো বোর্ডের থেকে অ্যাপ্রুভ করা আছে যে এটা এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভাল দিতে পারবে, ম্যানেজমেন্ট মানে অপারেশনাল ম্যানেজমেন্ট এটাকে এক্সিকিউট করতে পারবে না। ধরেন ব্যাংকের এমডি পর্যন্ত আছে, যে 50 লাখ টাকা পর্যন্ত তার অ্যাপ্রুভাল অথরিটি আছে লোনের ক্ষেত্রে, কিন্তু এখন 1 কোটি টাকা যদি সে অ্যাপ্রুভ করে দেয়, তাহলে কি এটা ডিউ ডিলিজেন্স হলো? হলো না নিশ্চয়ই। তার জন্য তাকে মেমোরাইজ করতে হবে এক্সিকিউটিভ কমিটিতে। এক্সিকিউটিভ কমিটি এটা যাচাই বাছাই করে দেখবে যে হ্যাঁ, এই লোনটা দেওয়া যায়, এই বিজনেসটা প্রসপেক্টিভ, তাকে তার রিপেমেন্ট শিডিউল ভালো হবে, বা তার হিস্ট্রি বলতেছে তা সে ভালো করবে, ওকে, এটা এক্সিকিউটিভ কমিটিতে দেওয়া হোক। তো এক্সিকিউটিভ কমিটি এটা অ্যাপ্রুভাল দিবে, কিন্তু যদি এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভাল না দেয়, তাহলে কিন্তু এটা প্রপার ডিউ ডিলিজেন্স হলো না, ঠিক কিনা? জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে মিজান ভাই আমাদের সাথে জয়েন করছে। মিজান ভাই, হ্যালো মিজান ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আমি দেখছিলাম মিজান ভাই আমাদের সাথে আছে। ডিউ ডিলিজেন্স আমার মনে হয় আমরা মোটামুটি ভালোই বুঝলাম না? ডিউ ডিলিজেন্স আসবে, কিন্তু পরীক্ষায় আসবে ডিউ ডিলিজেন্স। হ্যাঁ, এই শীটের বাছাইকৃত টার্মগুলি কি আমরা আগে দেখবো না? একটু আমরা ওই যে স্যারের শীটটা পড়িয়েছে না, স্যারে যেটা পড়িয়েছে আমাদেরকে, স্যারের যেগুলি আমাদেরকে আলোচনা করেছে বেশি বেশি, এগুলি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আর কি। তারপরে যদি আরো কিছু মানে অ্যাড করে যায়, যেভাবে অ্যাড করতে চাই সেভাবে আমরা পড়বো আর কি। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা, আপনার তো শেয়ার দেখতে পাচ্ছেন তাই না? জি 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 দেখা যাচ্ছে। আমি নিজেই তো দেখতে পাচ্ছি না এখন, ঘটনা কি, কোথায় চলে গেলাম? আপনার স্ক্রিনটা ছোট হয়ে আছে। হ্যাঁ, সেটাই তো, বড় করতে পারছি না। ম্যাক্সিমাইজ করেন। ম্যাক্সিমাইজ তো হচ্ছে না, কেন হচ্ছে না সেটা তো বুঝতে পারলাম না। ক্লোজ করে আবার শেয়ার দেন। সেটাই, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন না? না, তাও ছোট আসছে। ছোট আসতেছে না? আপনি ওই যে উপরে ডান দিকে দেখেন একটা চারকোনা বক্স আছে, ওই বক্সটা ক্লিক করেন। উপরে ডান দিকে চারকোনা বক্সটা, একদম উপরে ক্রসের আগের বক্সটা। আচ্ছা যাক, অসুবিধা নেই, আমরা পাইতেছি না যখন, কি আর করব, আমরা পড়তে থাকি, আমাদের পড়া পড়তে থাকি। ডিউ ডিলিজেন্স নিয়ে কি আর কিছু বলবেন? মিজান ভাই তো আমাদের সাথে জয়েন করেছেন। মিজান ভাই, আসসালামু আলাইকুম। মিজান ভাই, কি হলো? মিজান ভাই কি চালু করে দিয়ে ভাগলো নাকি? হুম,
আচ্ছা, সেক্রেটারিয়াল অডিটে আমরা ডিউ ডিলিজেন্সটা একটু দেখলাম। প্রাইস সেনসিটিভ ইনফরমেশনও কিন্তু সেক্রেটারিয়াল অডিটে ইম্পর্টেন্ট, বুঝছেন? শর্ট কোশ্চেন হিসেবে প্রাইস সেনসিটিভ ইনফরমেশনটা সব জায়গায় ইম্পর্টেন্ট আসলে, তাই না? জি, ওইটা আপনার মানে কয়েকটা জায়গায় আসতে পারে। হ্যাঁ 501-এও আসতে পারে, হ্যাঁ 503-এও আসতে পারে, 504-এও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা সেক্রেটারিয়াল প্রাইস সেনসিটিভ এই যে এখন বড় হয়ে গেছে ভাই, তখন আপনাকে ওই বাটনটাই ক্লিক করতে বলতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। আচ্ছা, সেক্রেটারিয়াল অডিটে তাহলে আমরা একটু গো থ্রু করি প্রাইস সেনসিটিভ ইনফরমেশনটাতে। হ্যাঁ, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন তো আমরা মোটামুটি সবাই জানি। প্রাইস সেনসিটিভ ইনফরমেশন পড়ছি আমরা, জি জি। যে কোনগুলো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন মনে আছে কি কারো? প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, প্রাইস সেনসিটিভ ইনফরমেশনটা হচ্ছে যে ইনফরমেশনটা বাজারে আপনার শেয়ার ভ্যালুর উপরে এফেক্ট করতে পারে, সেই জাতীয় ইনফরমেশনকে আমরা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন বলবো। আচ্ছা, গুড। ঠিক আছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তবে এটার একটা ডেফিনেশন আছে আপনার, কোনগুলি প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে যে ডিভিডেন্ড ডিক্লারেশন, হ্যাঁ তারপরে আপনার হলো যদি ওই কোম্পানি কোনো অ্যাসেট ক্রয় করে রাইট বা কোনো অ্যাসেট বিক্রয় করে, রাইট অথবা নতুন কোনো ইনভেস্টমেন্টে যায়, অথবা বিএমআরই করে। রাইট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড যে কোনো ইনফরমেশন আর কি, বেসিক চেঞ্জ যদি হয়ে থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, হ্যাঁ, হতে পারে, সেটাও আর হতে পারে। বেসিক চেঞ্জ যদি হয় বিজনেসের কোনো, বিজনেসের যেমন প্রোডাক্ট প্রসেস এগুলোতে কোনো চেঞ্জ আসলে সেটা চেঞ্জ আসতে হবে। পারে, জি। কামাল ভাই, রবীন্দ্র, হ্যালো। 7টা টপিকস আছে। আচ্ছা, আমাদের মিজান ভাই একটা মেসেজ পাঠাইছে, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, মিজান ভাইয়ের কথা কি আপনারা কেউ শুনতে পাচ্ছেন? না। মিজান কামাল ভাই, হ্যাঁ বলেন। বিএমআরই জিনিসটা কি একটু বলেন না? বিএমআরই হলো যেটা ব্যালেন্সিং মডার্নাইজিং, তারপরে রিকনস্ট্রাকশন জাতীয় নাকি? হ্যাঁ রিকনস্ট্রাকশন হ্যাঁ, এন্ড মানে এখন যদি আমার কোনো কারণে বিএমআরই, রিহ্যাবিলিটেশন মেবি, আচ্ছা বিএমআরই যদি কোনো কারণে শর্ট নোট আসে তাহলে কি লিখবো? এই 4টা শব্দ লিখলে তো হবে না। আচ্ছা, কোনো একটা কোম্পানিকে যখন আমরা নতুন ভাবে কিছু করতে চাই, তখন কিন্তু বিএমআরই করি। হ্যাঁ, নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাইলে পরে, বা নতুন মেশিনারি ইমপ্লিমেন্ট করতে চাইলে পরে, কিংবা ধরেন এই কোম্পানিটা আরেকটা কোম্পানির সাথে মার্জ হবে বা অ্যাকুইজিশন করবে, এই ধরনের এই কাজ করার ক্ষেত্রে কিন্তু একটা কোম্পানি তার বিএমআর করে নেয়, যে ব্যালেন্সিং করে নেয়, মডার্নাইজিং করে নেয়, তারপরে আর দিয়া শব্দটা হলো রিহ্যাবিলিটেশন বোধহয়। রিহ্যাবিলিটেশন, না শব্দটা রিহ্যাবিলিটেশন এন্ড এক্সপানশন। মনিরাপা কি যেন বলছেন কথাটা? রিহ্যাবিলিটেশন মানে ওই যে আসলে একটা সিক প্রজেক্টকে রিভাইভ করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয় সেগুলি ওই বিএমআর এর অন্তর্ভুক্ত হবে আর কি। সেটা অন্য কোনো বিজনেস ইউনিটের সাথে সংযুক্ত করা হতে পারে, বা কোনো অবসলিট মেশিন সরিয়ে সেখানে নতুন কোনো মডার্ন মেশিন রিপ্লেসমেন্টের মাধ্যমে হতে পারে, বা বিজনেসটাকে আরো এক্সপানশনের মাধ্যমে, আচ্ছা, বা ক্যাপিটাল যেটা বুঝতে পারলাম দিদি, মানে এটা হচ্ছে আপনার মানে টোটাল যদি কোনো বড় ধরনের পরিবর্তন আসে, মূল কথা হচ্ছে কোন সিক প্রজেক্টটা সিক থাকবে, তাকে ডেভেলপ করার জন্য যা করব সেটাই হচ্ছে ইটস এ পার্ট অফ বিএমআর। বুঝতে পারছি।
আর ই দিয়ে আচ্ছা, না প্রজেক্টে যদি সিক না থাকে, এক মিনিট মনিরা আপা, আপনার সাথে আমি একটু মানে করি, সেটা হচ্ছে Sure, যদি sure. প্রজেক্টটা ধরেন সিক না থাকে, সেক্ষেত্রে আচ্ছা যদি এক্সপানশনে যাই, সেটা কি বিএমআর? আমরা বিয়েবাড়ি সম্পর্কে আসলে ওই সিকটাকেই করি যে আসলে সিক না মানে হলে হবে কিনা এ ব্যাপারে আমি কনফিউজ, বাট সিক হতে হবে আমার কাছে মনে হয় যে এটাই মনে আছে যে মানে প্রজেক্টটা সিক প্রজেক্ট থাকবে। আচ্ছা 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 আচ্ছা, আর ই দিয়ে এক্সপানশন। ই এক্সপানশন। দিয়ে এক্সপানশন। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো একটা জিনিস মাথায় ঢুকলো। আসলে মূলত মনির আপা যেটা বলছেন যে সিক প্রজেক্টকে সার্ভাইভালের জন্যই মূলত বিএমআরই করা হয়, ব্যালেন্সিং মডার্নাইজিং রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সটেনশন, এরকম কাজটা করা হয়। আমারও ধারণা এইটুকুই ছিল। তো আমরা তো আসলে নাসিমুল হাই স্যারের ক্লাসের সিনোপসিস গুলিও মনে হয় তেমন একটা পাই নাই। কারণ এই সিনপসিস গুলি কবে দিবে? পরীক্ষার পরে, পরীক্ষার পরে আপনারা নিজ দায়িত্বে সংগ্রহ করে নিয়েন। আচ্ছা, আর ইয়ের কি দিছে? ম্যানেজমেন্ট অডিটের সিনপসিস দিছে এবার? ম্যানেজমেন্ট ওটাও পরীক্ষার পরে। না দেয় নাই। দিবে স্যারে কোশ্চেন, ওই যে আমার কাছে একটা মেসেজ পাঠাইছে, স্যারে কোশ্চেন গুলি এখনো রিজলভ করে নাই অনেকগুলো, ওগুলি নিয়ে সোমবারে ক্লাস করতে বসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস, ওই যে বিএসএস 4 নিয়ে কি কারো আইডিয়া আছে? বিএসএস তো ডিভিডেন্ড না, ডিভিডেন্ড ওইটা আইডিয়া আছে। আইডিয়া আছে, একটু বলেন তো। বিএসএস 4 পুরোটাই হচ্ছে আপনার ডিভিডেন্ড রিলেটেড। হ্যাঁ, ডিভিডেন্ড কখন দেওয়া যাবে, কখন দেওয়া যাবে না, কিভাবে দিতে হবে, ইন্টারিম ডিভিডেন্ড কখন হবে, এর রুলস রেগুলেশন, লিস্টেড কোম্পানি 30 দিনের মধ্যে, তারপর ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট, ওই জাতীয় ডিভিডেন্ড নিয়ে সমস্ত রিপোর্টটা হচ্ছে বিএসএস 4। আচ্ছা আচ্ছা, মানে ডিভিডেন্ডের পুরা জিনিসটা এইভাবেই আর কি। জি BSS 4 যদি বলে, শর্ট কোশ্চেন যদি BSS 4 দেয়, তাহলে ওই জি ভাবে আমরা একটু দিব। জি, হ্যাঁ হ্যাঁ, ডিভিডেন্ড রিলেটেড সব মানে ইস্যুগুলো ডিভিডেন্ডের জাস্ট সব ইস্যু, আমার ইন্টারিম ডিভিডেন্ড হইতে শুরু করে আনক্লেম ডিভিডেন্ড হইতে শুরু করে সমস্ত ইস্যুটাই বিএসএস 4 এ আছে। আচ্ছা, বিএসএস পড়ে আছে, রাইট। হুম, মানে ডিভিডেন্ড রিলেটেড সমস্ত কিছু, জি জি, সেটা ইন্টারিম হোক আর বোনাস হোক, স্টক হ্যাঁ হোক, সমস্ত কিছু, জি জি ক্যাশ হোক, সব। জি। এটা কিন্তু আর জানুয়ারি বিএসএস 4টা পড়লে যেটা হবে, ডিভিডেন্ডের আমার ধারণা সমস্ত যে কোনো কোশ্চেনে অ্যান্সার দেওয়া যাবে ডিভিডেন্ড রিলেটেড। অ্যানসার দেওয়া যাবে, রাইট রাইট। জি বিএসএস 4টা পড়ে নিয়েন। জি, এমনি ইজি, অল্প 4-5 পেজের মনে, এটা ছোট, সবচেয়ে ছোট এটা। আচ্ছা, বিএসএস গুলি আমার কাছে 3টা আছে, বুঝছেন, জি বাকিগুলি পয়েন্ট বস। ভাই, আপনি আইসিএসবির ওয়েবসাইটে গেলে বিএসএস সব পেয়ে যাবেন। প্রিন্টেড না ওগুলি, বুঝছেন। না না, আপনি ওগুলি আচ্ছা, সফট কপি ডাউনলোড করে নেবেন। আমি কি একটু বিএসএস 4 সম্পর্কে বলবো, মানে দেখে দেখে আর কি, সেটা আমার কাছে জি আছে এজন্য জি জি, জি বলেন বলেন। জাস্ট মনে থাকবে আর কি, জি, বলেন। বললে মনে থাকবে এই আর কি। জি, মোটামুটি এখানে 6টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, 6টা শিরোনামে, যে 1 নম্বরে হচ্ছে ডিক্লারেশন অর রিকমেন্ডেশন অফ ডিভিডেন্ড। রাইট। আচ্ছা, পয়েন্ট 2 তে বলছে ডিভিডেন্ড আউট অফ প্রফিট, মানে প্রফিট থেকে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে নিয়ম কানুন সম্পর্কে বলা হয়েছে। এরপরে ডিভিডেন্ড আউট অফ রিজার্ভ থেকে ডিভিডেন্ড দেওয়ার বিষয়ে বলছে। এরপরে পয়েন্ট 4 এন্টাইটেলমেন্ট টু ডিভিডেন্ড, পয়েন্ট 5 হচ্ছে পেমেন্ট অফ ডিভিডেন্ড, 6 হচ্ছে আনপেইড অর আনক্লেইম ডিভিডেন্ড। ডিভিডেন্ডের ডিক্লারেশনটা কি বলছে? ডিভিডেন্ড মানে আমি কি বাংলায় জাস্ট সামারিটুকু বলি নাকি বলুন, ফটোর হ্যাঁ নিচে হ্যাঁ, যেটা বলেন বলেন। ডিভিডেন্ডটা ডিক্লেয়ার হবে ওই যে মেম্বাররা ডিক্লেয়ার করবেন এজিএম এ, হ্যাঁ, অন দি বেসিস অফ রিকমেন্ডেশন অফ বোর্ড। এট ফার্স্ট মানে বোর্ড মিটিং এ তো রিকমেন্ডেশন হবে, দেন এজিএম এ এটা মেম্বাররা ডিক্লেয়ার করবে। হুম, আর আরেকটা বিষয় হচ্ছে এই ডিভিডেন্ড যা রিকমেন্ডেশন হবে, এটা রেজুলেশন বাই সার্কুলেশন দিয়ে এটা করা যাবে না, মানে রেজুলেশন বাই সার্কুলেশনের মাধ্যমে ডিভিডেন্ডের রিকমেন্ডেশনটা হবে না। এটা সরাসরি যে এজিএম এর আগে যে বোর্ড মিটিংটা হয়, সেখানে বোর্ড অফ ডিরেক্টরসরা বা বোর্ডের মেম্বাররাই রিকমেন্ড করবেন সরাসরি। হুম, যেমন রেজুলেশন বাই সার্কুলেশনে কি হয়, একটা কমন টপিকস থাকে, সবাই পড়ে সাইন করে, দেন এটা হয়ে যায়। তো এরকম করা যাবে না ডিভিডেন্ডের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বলছে আনলেস দ্য ডিভিডেন্ড হ্যাজ বিন রিকমেন্ডেড বাই দি বোর্ড, the members in general meeting cannot on their own declare any dividend.
অর্থাৎ বোর্ড যদি রিকমেন্ড না করে তাহলে মেম্বাররা এটা ডিক্লেয়ার করতে পারবে না। মানে মেম্বারদের ডিভিডেন্ড ডিক্লারেশনের পূর্ব শর্ত হচ্ছে বোর্ডের রিকমেন্ডেশন থাকতে হবে। আর বোর্ড যেটা রিকমেন্ড করবে সেটা মেম্বাররা চাইলে কমাতে পারবে বাট বাড়াইতে পারবে না। আরেকটা বিষয় বলছে যে ইন্টারিম ডিভিডেন্ড শুড বি ডিক্লেয়ার্ড বাই দি বোর্ড অফ ডিরেক্টরস। Dividend once declared becomes a debt of the company and cannot be revoked in any way. একটা কিন্তু হচ্ছে তাহলে এই যে ইন্টারিম ডিভিডেন্ড আর ফাইনাল ডিভিডেন্ড, ফাইনালটা ডিক্লারেশন হবে মেম্বারদের দ্বারা, কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড যেটা সেটা বোর্ড অফ ডিরেক্টরসরা ডিক্লেয়ার করতে পারবে। আর একবার যদি ডিক্লারেশন হয়ে যায় তাহলে ওটা কোম্পানির জন্য ডেট হিসেবে ট্রিট হবে, এটা রিভোক করা যাবে না। এই কয়টা মূলত ডিক্লারেশনের বিষয়বস্তু। জি জি জি। আর পয়েন্ট 2 তে যে বলছিলাম যে ডিভিডেন্ড আউট অফ প্রফিট, আপু আপনার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করি। হ্যাঁ শিওর শিওর। এটা হচ্ছে যে ইন্টারিম ডিভিডেন্ডটা আগে তো অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্বারা করতে হতো, এখন আনঅডিটেড দিয়েও হবে। এটুকুই একটা নতুন আসছে আর কি। আচ্ছা ওটা লিস্টিং এর অ্যামেন্ডমেন্ট দিচ্ছে কি? লিস্টিং এ তো বলছিল যে হ্যাঁ যে ইন্টারিম দিলে মানে কোয়ার্টারলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটার উপরে যদি ইন্টারিম দেয় তাহলে ওটা অডিটেড হতে হবে। না আগে ছিল এটা, তাহলে পরবর্তী সংশোধনী হচ্ছে এখন অডিটেড ছাড়াও হ্যাঁ আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েও ইন্টারিম ডিভিডেন্ড দেওয়া যাবে। আচ্ছা চেঞ্জটা কবে আসছে? এটা সম্ভবত 19-এ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিন্তু ওই যে অনেক সময় যে ট্রু এন্ড ফলসে কিন্তু আসে যে এই যে হ্যাঁ এই জন্য তাহলে আমাদের জানার বিষয়টা কি হলো যে আনঅডিটেড এর উপরেও দিতে পারবে। আচ্ছা এটা নোট রাখলাম। এরপরে ডিভিডেন্ড আউট অফ প্রফিট বলছে যে ডিভিডেন্ড পেড করা উচিত কোম্পানির প্রফিট থেকে, এই যে ফর দি ফিনান্সিয়াল ইয়ার অর আউট অফ প্রফিট ফর দি প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার। এটা হচ্ছে যে মানে ডিভিডেন্ডটা আসলে প্রফিটের অংশ থেকে দিতে হবে সেটাই বলছে। আর এটা ডিক্লেয়ার করা যাবে না শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে বা ক্যাপিটাল রিজার্ভ থেকে বা রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে অর আউট অফ প্রফিট আর্নড প্রায়র টু দি ইনকর্পোরেশন অফ দি কোম্পানি। তো ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে বললো যে এটা প্রফিট থেকে দিতে হবে আর দেওয়া যাবে না শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, ক্যাপিটাল রিজার্ভ বা রিভ্যালুয়েশন রিজার্ভ অথবা কোম্পানি ইনকর্পোরেশনের প্রফিট করে থাকে তাও এগুলো থেকে ডিভিডেন্ড দেওয়া যাবে না। আর ইন্টারিম ডিভিডেন্ড শুড বি ডিক্লেয়ার্ড আউট অফ প্রফিট আফটার কনসিডারিং দ্য অডিটেড। তাহলে এখানে অডিটেড কথার জায়গায় আমরা আবার অপশন দিয়ে রাখলাম যে আনঅডিটেডটাও হবে। আনঅডিটেডটা এখানে লেখা ছিল না। এরপরে পয়েন্ট 3 হচ্ছে ডিভিডেন্ড আউট অফ রিজার্ভ, রিজার্ভ থেকে দেওয়া যাবে কিনা। তাহলে আগেই তো আমার 2 নম্বর পয়েন্টে বলে দিছে যে রিভ্যালুয়েশন রিজার্ভ বা ক্যাপিটাল রিজার্ভ বা কোম্পানি ইনকর্পোরেশনের পূর্বের প্রফিট থেকে এগুলোতে থেকে ডিভিডেন্ড দেওয়া যাবে না। তারপরেও আবার হচ্ছে 3 নম্বর পয়েন্টে আবার নতুন করে বলে দিচ্ছে প্রিভিয়াস ইয়ারের আউট অফ প্রফিট থেকে তো দেয়া যাবে। আচ্ছা বিএসএস এর যে মেইন তাহলে আমি আবার চেক করব আমার এখান থেকে বিএসএস থেকেই না প্রিভিয়াস ইয়ারের আনডিস্ট্রিবিউটেড প্রফিট যদি থাকে তাহলে ওটা থেকে দেয়া যাবে। না প্রিভিয়াস না, আমি চেক করে গেছি মনে হয় প্রিভিয়াস বলতে মানে ইনকর্পোরেশনের আগে। হ্যাঁ ওটা থেকে দেয়া যাবে না, ইনকর্পোরেশনের আগে যদি কোনো এটাই বলতেছে তো এখানে। হ্যাঁ এটা দেয়া যাবে না। লাইনটা প্লাস এরকম হচ্ছে dividend should not be declared out of the share premium account or the capital reserve account or revaluation reserve account or out of profit earned prior to the incorporation of the company. হ্যাঁ এটা দেয়া যাবে না, রাইট। এরপরে বলছে যে dividend out of reserve in a year in which the profit are inadequate, the company may declare and pay dividend out of free reserve. যদি ফ্রি রিজার্ভ কোনো অপশন থাকে কোম্পানির ফ্রি রিজার্ভ নামে তবে সেখান থেকে ডিক্লেয়ার করতে পারবে যে দেখে যদি প্রফিটটা সাফিসিয়েন্ট হয়নি আর ফ্রি রিজার্ভ নামের একটা অ্যাকাউন্ট মেইনটেইন করা আছে সেখান থেকে দিতে পারবে। আর আবার ইন্টারিমের ব্যাপারে বলছে যে শুড নট বি ডিক্লেয়ার্ড আউট অফ রিজার্ভ, ইন্টারিম ডিভিডেন্ডটা কোনো রিজার্ভ থেকে দেওয়া যাবে না।
কারেন্ট ইয়ার প্রফিট থেকে দেয়া লাগবে ইন্টারিম ডিভিডেন্ড। হ্যাঁ 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 এটাই মোটা দাগে এবং না আগে না একটা অর্ডার প্রিভিয়াস ইয়ারের প্রফিট থেকে দেওয়া যাবে তো, রিটার্ন নিশ্চয়ই ডিভিডেন্ড প্রিভিয়াস ইয়ারের প্রফিট থেকে দেওয়া যাবে। কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড কি দেয়া যাবে? ডিভিডেন্ড দেওয়া যাবে, বাট ইন্টারিমের কথা বলছি। ইনটাইমটা বলতে হবে। ইন্টারিম হ্যাঁ। ইন্টারিম ইন্টারিম ডিভিডেন্ডটা কারেন্ট ইয়ার্স প্রফিট থেকে দেয়া লাগবে। আগে যে অর্ডারটা ছিল এটা অডিটেড হতে হবে, এখন এটা রিল্যাক্স করা হয়েছে, এখন না, আনঅডিটেড ওইদিন না হলেও স্যার দেয়া বললো, যাবে। স্যার না ওইদিন বললো এখন অডিটেড লাগবেই কামাল স্যার। না না, অডিটেড লাগবে না বলছেন। আগে অর্ডারটা ছিল এটা মাস্ট বি অডিটেড। আর এই এখন হচ্ছে যদি বিদেশে টাকাটা মানে বাইরের শেয়ার হোল্ডার থাকে, হ্যাঁ ওনারা যদি প্রফিট পায়, তাহলে এই ক্ষেত্রে ওই যে বাংলাদেশ ব্যাংকের যে একটা অডিটের বিষয় থাকে, আচ্ছা তখন অডিটেড লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছি। এরপর বলছি এন্টাইটেলমেন্ট টু ডিভিডেন্ড, বলছি অনলি দ্য মেম্বার্স অফ দ্য কোম্পানি আর এন্টাইটেল টু রিসিভ ডিভিডেন্ড, কেবলমাত্র মেম্বাররাই ডিভিডেন্ড রিসিভ করতে পারবে বা রিসিভ করার অধিকারী। ডিভিডেন্ড শুড বি পেইড টু দি প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স বিফোর পেমেন্ট অফ ডিভিডেন্ড টু দি অর্ডিনারি শেয়ার হোল্ডার। এখানে শুধু দুইটা কথা বলছে যে যারা মেম্বার কেবলমাত্র তারাই পাবে, আর প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা অর্ডিনারিদের আগে পাবে। আর 0.5 হচ্ছে পেমেন্ট অফ ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা পেমেন্ট কিভাবে হবে, বলছে যে ডিক্লারেশনের ওই যে উইদিন 30 ডেজ এর মধ্যে ই করতে হবে, পেড করতে হবে। এটা অনেক সময় ট্রু ফলস আসে। কেবল আমি শিখি কোনটা দিবেন ইনভেস্ট করব। required tax to be deducted and deposited. পরে 0.6 এ বলছে আনপেড বা আনক্লেম ডিভিডেন্ডের পরিণতিটা কি হবে, বলছে the amount of dividend which remains unpaid or unclaimed after 1 year from the date of declaration should be transferred to a special dividend account to be called unclaimed dividend account of the company. অর্থাৎ ডিক্লারেশনের 1 বছরের মধ্যে যদি আনপেড থেকে যায় বা কেউ আনক্লেইমড অবস্থায় থাকে, কেউ ক্লেম না করে, তাহলে সেটা সেপারেট আরেকটা অ্যাকাউন্টে ওই ফিগারটা ট্রান্সফার হয়ে যাবে, সেটার নাম হবে আনক্লেইমড ডিভিডেন্ড অ্যাকাউন্ট। রাইট। এটার সাথে এটা অ্যাড করতে হয়, সাপ্লিমেন্ট করি, যে এটা কিন্তু আবার অ্যাকাউন্টসে ডিসক্লোজও করতে হবে। আনক্লেইম ডিভিডেন্ড, কোথায় আনক্লেইম ডিভিডেন্ডটা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টসে ডিসক্লোজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ডিভিডেন্ডটা পেড করার 30 ডেজ এর মধ্যে পেড করার পরে উইদিন 7 ডেজ এটা আবার এসইসি কে কনফার্ম করতে হবে যে ডিভিডেন্ডটা পেড করা হয়েছে অথবা হয়েছে না। রাইট রাইট। আর স্যার আর একটা বলছিলেন যে আনপেইড এবং আনক্লেইম ডিভিডেন্ডের ডিফারেন্সটা নিশ্চয়ই মনে আছে সবার। হাসান বলো। আনক্লেইম মানে যারা ক্লেম করে নাই, আর আনপেইড যদি কোনো ডিসপিউট থাকে, ধরো যিনি এটার মালিক, যে পাওয়ার কথা উনি মারা গেলেন, তার সাকসেসররা এখন আইসা মানে সাকসেসরদের আইনগত কোনো ঝামেলার কারণে পরিশোধ করা হয় নাই, রাইট, করা যাচ্ছে না, এটা হচ্ছে আনপেইড এবং আনক্লেইমড, এই ডিফারেন্সটা স্যার বলেছিলেন। আচ্ছা বস, আনপেইড হচ্ছে যেটা এখনো দেয়া হয় নাই, তাই তো? না ভাই, আনপেইড আনক্লেইম দুইটাই দেয়া হয় নাই, কিন্তু আনপেইড হচ্ছে আইনগত জটিলতার কারণে দেয়া হয় নাই। আর আনক্লেইম যেমন মনে করেন যে একজন মারা গেছে, তাকে দেয়া যাচ্ছে না, তার সাকসেসরদের একটা সার্টিফিকেটের দরকার, বা তারা ওয়ারিশানরা মানে এখনো আইসা ওভাবে আইনগত যে ঝামেলা আছে ঝামেলাটা শেষ করে তারা এখনো আসে নাই। অথবা ধরেন যে একটা ডিভিডেন্ড ক্লিয়ার না। আচ্ছা, মানে যেটা হইলো কোম্পানি ডিভিডেন্ড ইস্যু করছে, কিন্তু কোন একটা বিশেষ গোষ্ঠী বা ব্যক্তিকে কোন একটা আইনগত জটিলতার কারণে দেয়া হয়নি, সেটা হচ্ছে আনপেইড, তাই তো? আনপেইড। আচ্ছা, আনক্লেমড হচ্ছে আমি ডিভিডেন্ড সব দিয়েছি কিন্তু কেউ আইসা ক্লেম করে নাই এখন ওটা। ক্লেম করেন, রাইট। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটার সাথে সাথে আমার মনে হয় বিএসএস 4 আসলে আমরা এখন মোটামুটি এই 6টা পয়েন্ট একটু এমফাসিস দিতে পারি আমরা, যে বিএসএস 4 মূলত হলো ডিভিডেন্ড। হ্যাঁ, সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড 4 অন ডিভিডেন্ড, তাই না? জি জি। তো এই ডিভিডেন্ডে যে যে ইস্যুগুলি আছে, একটা হলো ডিক্লারেশন রিকমেন্ডেশন অফ ডিভিডেন্ড,
2 হলো ডিভিডেন্ড আউট অফ প্রফিটস, 3 হলো ডিভিডেন্ড আউট অফ রিজার্ভস। আউট অফ প্রফিটস বলতে আউট অফ প্রফিট থেকেই ডিভিডেন্ডটা দিতে হবে, তাই না? জি জি রিজার্ভ থেকে ডিভিডেন্ড দেওয়া যাবে না, নাকি দেওয়া যাবে? ফ্রি রিজার্ভ হলে দেওয়া যাবে, অন্য কোনো রিজার্ভ থেকে দেওয়া যাবে না। আর ফ্রি রিজার্ভ হলে দেওয়া যাবে, অন্য কোনো রিজার্ভ হলে, স্ট্যাটুটরি রিজার্ভ হলে ওখান থেকে দেওয়া যাবে না। এই ফ্রি রিজার্ভ বলতে কি বোঝাচ্ছেন ভাই, একটু ব্যাখ্যা দিবেন? আচ্ছা, ফ্রি রিজার্ভ বলতে এরকম হইতে পারে যে এডিশনাল একটা রিজার্ভ রাখা হয়। যেমন বাংলাদেশ ব্যাংকের ইয়া অনুযায়ী, আমি ব্যাংকের অ্যাকাউন্টস এর কথা বলি, ওখানে বলা আছে যে প্রফিটের 20% স্ট্যাটুটরি রিজার্ভ হিসেবে মেইনটেইন করতে হবে আপ টু দা, যখন তোমার পেইড আপ ক্যাপিটাল ইকুইভ্যালেন্ট না হবে। এই পেইড আপ আর অথরাইজড ক্যাপিটাল, এই যে ধরো এখানে যেমন ক্যাপিটাল, এই ডিভিডেন্ড ইকুইভ্যালেন্ট ফান্ড, এরকম ফান্ড থাকে, আমরা কি ফান্ডকে ওই যে ফ্রি রিজার্ভ বলতে পারি? আমি শেষ করতেছি হাসান। আমি আচ্ছা, ধরো এই যে আপনার স্ট্যাটুটরি রিজার্ভ রাখতে হলো, এখন এডিশনাল আরো 10% রিজার্ভ রাখলাম। 20% রিজার্ভ তো আমার স্ট্যাটুটরি রাখতেই হবে, ম্যান্ডেটরি। এটা বাদ দিয়ে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে বা ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে হবে। এখন আমি দেখলাম যে আমার প্রফিট আছে, আমি এটাকে একটা রিজার্ভে রেখে দিতে পারি, আরো 10% আমি রাখলাম। এটা কিন্তু আমার ফ্রি রিজার্ভ। ফ্রি রিজার্ভ আমি কি ক্লিয়ার করতে পারছি? এই ফ্রি রিজার্ভ থেকে আমি ডিভিডেন্ড দিতে পারবো, এটাই বুঝাচ্ছে আমার মনে হয়। আচ্ছা কামাল ভাই, আমি একটু বলবো। হ্যাঁ, আচ্ছা, এখানে ওই যে বিএসএস এর সংজ্ঞা যেটা বলছে, হ্যাঁ, ফ্রি রিজার্ভ মিন্স দ্য রিজার্ভ হুইচ ইজ নট রেস্ট্রিক্টেড ইন এনি ম্যানার। গুড গুড গুড, ফাইন। আচ্ছা, আর আপনি যেটা বলছেন সেটা কি হলো, যে ব্যাংকে যে 20% স্ট্যাটুটরি রিজার্ভ রাখা লাগে, তারপর? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে স্ট্যাটুটরি রিজার্ভ হলো আমি যে নেট প্রফিটটা করলাম, এই নেট প্রফিটের 20% আমাকে অবশ্যই স্ট্যাটুটরি রিজার্ভ হিসেবে মেনটেন করতে হবে অ্যাজ পার ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। হ্যাঁ, এটার পরে আমাকে, যে আমি ধরো বোর্ডে মেম্বাররা ডিসিশন নিল যে হ্যাঁ ঠিক আছে, আমি আরো 10% রিজার্ভ এডিশনাল রাখলাম ইন এনি টাইম, আমি ফিউচারে কোনো ইয়ের জন্য, আনসার্টেনটির জন্য, ফিউচার অব্লিগেশনের জন্য আমি রেখে দিলাম। তো এটা কিন্তু আমার ফ্রি রিজার্ভ। এখানে কিন্তু ফ্রি রিজার্ভের সংজ্ঞাও দিয়ে দিয়েছে বিএসএস 4 এর মধ্যে, আপনি যেটা বললাম, হ্যাঁ, which is not restricted in any manner। হ্যাঁ, জি, একেবারে কিন্তু ক্লিয়ার ফ্রি রিজার্ভের ডেফিনেশন জি, বলা আছে বিএসএস এর 4 এ। তাহলে ফ্রি রিজার্ভটা নিয়ে আমরা কনফিউশন দূর হয়ে গেল। 3 নাম্বার হলো ডিভিডেন্ড আউট অফ রিজার্ভ, 4 নাম্বার হলো এন্টাইটেলমেন্ট টু ডিভিডেন্ড, কাকে কাকে ডিভিডেন্ড আমি দিতে পারবো, এটা এখানে এন্টাইটেলমেন্ট টু ডিভিডেন্ড মেম্বাররা, অবশ্যই মেম্বাররা। 5 নাম্বার হলো পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ডটা কত দিনের ভিতরে দিতে হবে, 30 ডেজ এর মধ্যে দিতে হবে ডিক্লারেশনের, আর ট্যাক্স তো অবশ্যই ডিডাক্ট করে দিতে হবে। আর লাস্ট ওয়ান আনপেইড বা আনক্লেইম ডিভিডেন্ড। আনক্লেইম ডিভিডেন্ড, আনপেইড বা আনক্লেইম ডিভিডেন্ড আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আনপেইড ডিভিডেন্ড যেটা দেয়া হয় নাই, আনক্লেইম ডিভিডেন্ড হলো যেটা ক্লেম করে নাই এখন। জি, তো আমার মনে হয় বিএসএস 4 আমাদের মোটামুটি আসলে লিখতে পারবো। 6টা পয়েন্ট যদি একটু আমরা মাথায় রাখি, মাথায় রাখার জন্য একটু পরিশ্রম করতে হবে। আচ্ছা, তারপরে ডিভিডেন্ড বিএসএস 5 জানেন না, 5 তো মনে হয় এখনো অ্যাক্টিভ ইয়ে নাই, আসছে ভ্যালিডিটি হইছে। 5 তো ড্রাফট হিসেবে আছে, ড্রাফট আকারে আসছে, ওইটা হবে না, ওইটা পরীক্ষা আসবে না। 5 6 কিন্তু ড্রাফট হিসেবে আছে। ওকে, 5 হলো আপনার মিটিং থ্রু ইলেকট্রনিক মোডস, এখন কিন্তু এটা ইম্পর্টেন্ট, যদিও এটা ড্রাফট হিসেবে আছে, আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক, হ্যাঁ ইম্পর্টেন্ট, কারণ এটা মানে পরীক্ষা আসছে কিন্তু। আচ্ছা, ইলেকট্রনিক মোডে মিটিং গুলার কয়েকটা প্রশ্ন আমি পাইছি প্রিভিয়াস ইয়ারে, এবারও আসতে পারে বলা যায় না। এবং রেজুলেশন বাই সার্কুলেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রাইট, রেজুলেশন বাই সার্কুলেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা বিএসএস আছে, রেজুলেশন এটা বিএসএস 6। আচ্ছা, এটা মনে হয় 6 এ তো আছে, এছাড়া মনে হয় আপনার 1 ও মনে হয় কিছু বলা আছে এটার ব্যাপারে। না, ঠিক আছে, 1 ও বলা আছে, কিন্তু 6 যেহেতু স্পেশালি আছে, 6 এর ডিটেইলস বলা আছে। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, ওগুলো কোনো কপি আছে 5 আর 6 এ কারো কাছে? 5 এর কপিটা আমার কাছে দেখতেছি আছে, Copy কিন্তু নাই। কপি নাই। 5 এর কপি আছে? 5 এর কপি আছে। দেন না একটু। ওইটা একটু বস মেইলে দিয়ে দিয়েন। আচ্ছা, আমার কাছে কপি বলতে কি হার্ড কপি, হ্যাঁ এই যে হার্ড কপি। কয় পেজ এটা বস? এটা আমি প্রিন্ট করেছিলাম, তো প্রিন্ট করেছি আপনার এখানে 7 পেজ। আচ্ছা আচ্ছা। 7 ও ও 6ও আছে, 6ও দেখি আমি প্রিন্ট করে রেখেছিলাম। এই যে 6ও প্রিন্ট করেছিলাম আর কি। কামাল ভাইয়ের অফিস কোথায় কামাল ভাই? আমার অফিস হলো গুলশানে। গুলশান কোথায়? সিম্পল কি? হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম। এদিকে 1 আর 2 এর মাঝখানে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাই দুয়ের মাঝে। বস, আপনি যদি কিছু মনে করেন, আপনি কালকে যদি ব্যাংকে নিয়ে যান, আমি একজন মেসেঞ্জারে পাঠালে দিতে পারবেন পরশু কালকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা কপি করে দিয়ে দিব না, অসুবিধা নেই। আচ্ছা, আমি একজন লোক পাঠিয়ে দেবো আপনাকে তাহলে। ঠিক ঠিক আছে। আছে। ভাই, আপনি ও কি? কামাল ভাই, ও কামাল ভাই, হ্যাঁ ভাই, আপনি একটু কষ্ট করতে পারেন আমাদের জন্য? অবশ্যই আচ্ছা, না অবশ্যই। আমার কাছে সফট কপি আছে। আচ্ছা, তাহলে ভাই ভাই আমার কাছে শুনতে সফট পাচ্ছেন? কপি। সফট কপি থাকলে দিয়ে দেন সবাই। কামাল ভাই হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। হ্যাঁ ভাই, আমার আমার ইমেলটা একটু ট্যাগ করেন, আমি ইমেলটা পাই। কামাল ভাই, হ্যালো আসসালামু আলাইকুম সিরাজ ভাই। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু সাউন্ডটা কম আসতেছে, একটু জোরে বলেন। ভাই আপনি কি বহু দূরে নাকি সিরাজ ভাই? না বাসায়, আমি তো জানি না বুঝছেন, একটু জানাবেন না? সিরাজগঞ্জে গেছে, সিরাজগঞ্জে। সিরাজ না, না, ভাই, না। সিরাজ ভাই বাঁচতে হলে জানতে হবে, বুঝছেন না? ভাই একটু জানাবেন না ভাই। আমি তো আমি তো আসলে ওইভাবে খেয়াল করিনি, অবশ্য বাসায় ছিলাম আমি, ওই যে অন্য রুমে। আমরা অবশ্য শর্ট নোটিসে অ্যারেঞ্জ করলাম আর কি। শুরু করছেন নাকি? হ্যাঁ, আমরা ওই যে ডিউ ডিলিজেন্সটা একটু আলোচনা করলাম, বিএসএসটা একটু আলোচনা করলাম। হ্যাঁ, আর এই যে আপনার ওই যে এখন যেটা বলতেছে আপনার কি কি যেন আরিফিন ভাই বললেন, বিএসএস 5 6। বিএসএস 5-6। হ্যাঁ, এটা আলোচনা একটু করবেন নাকি আমার জন্য? অবাকার জন্য একটু বলেন না, একটু সামারাইজ করেন। সামারাইজটা হলো আমরা ওই যে বিএসএস 4টা একটু আলোচনা করতেছিলাম, বুঝছেন? বিএসএস 4 হলো আপনার ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা কিভাবে বিএসএস 4 এ দেওয়ার কথা বলা আছে। একটা হলো ডিক্লারেশন রিকমেন্ডেশন অফ ডিভিডেন্ড। হ্যাঁ, ডিক্লারেশন রিকমেন্ডেশন অফ ডিভিডেন্ডটা হলো ডিভিডেন্ড শুড বি ডিক্লেয়ার্ড বাই দ্য মেম্বার্স এট অ্যানুয়াল জেনারেল মিটিং অন দ্য বেসিস অফ রিকমেন্ডেশন অফ দ্য বোর্ড। হ্যাঁ, এটা ক্লিয়ারলি বলা আছে যে বোর্ডে রিকমেন্ড করার পরে ওইটা অ্যানুয়াল জেনারেল মিটিং এ ডিক্লেয়ার করবে। তারপরে ডিভিডেন্ড আউট অফ প্রফিটস এর কথা বলা আছে। ডিভিডেন্ডটা দিবে কিভাবে? আউট অফ প্রফিট থেকে অবশ্যই। 3 নম্বরে বলা আছে ডিভিডেন্ড আউট অফ রিজার্ভ। রিজার্ভ থেকে ডিভিডেন্ডটা কিভাবে দিবে ওইটা বলা আছে। ফ্রি রিজার্ভ থেকে, অবশ্যই ফ্রি রিজার্ভ থেকে। স্টেটরি রিজার্ভ থাকলে স্টেটরি রিজার্ভ থেকে দেওয়া যাবে না। এন্টাইটেলমেন্ট টু ডিভিডেন্ড, ডিভিডেন্ডের জন্য এন্টাইটেলমেন্ট কারা? তারা যারা মেম্বার আছে তারাই এন্টাইটেলমেন্ট। কামাল ভাই এটা বিএসএস 4 তাই না? বিএসএস হ্যাঁ, বিএসএস 4। বিএসএস 4 হলো ডিভিডেন্ড। বিএসএস 4টা হলো ডিভিডেন্ড। হ্যাঁ, তারপরে আপনার পেমেন্ট অফ ডিভিডেন্ড। পেমেন্ট অফ ডিভিডেন্ডের মধ্যে আছে যে মানে এই ডিভিডেন্ডের মধ্যে বিএসএস 4 এর মধ্যে পেমেন্ট অফ ডিভিডেন্ড। বিএসএস 4 এর মধ্যেই ডিভিডেন্ড মানে বিএসএস 4টা হলো ডিভিডেন্ড রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, এই দেখছিলাম ডিভিডেন্ডের একটু। মধ্যে 6টা পয়েন্ট আছে। এই 6টা পয়েন্টই আমরা আলোচনা করতেছি যে ডিক্লারেশন কিভাবে ডিক্লারেশনটা দিবে। 2 হলো আউট অফ প্রফিট থেকে কিভাবে ডিভিডেন্ডটা দিবে। 3 হলো রিজার্ভ থেকে কিভাবে ডিভিডেন্ডটা দিবে। 4 হলো এন্টাইটেলমেন্ট কারা ডিভিডেন্ডের জন্য। 5 হলো পেমেন্টটা কিভাবে দিবে, যে 30 ডেজ এর মধ্যে ডিক্লারেশনে 30 ডেজ এর মধ্যে ডিভিডেন্ডটা দিতে হবে এবং তাদের সোর্সে ট্যাক্স ডিডাক্ট করে দিতে হবে। আর 6 হলো আনপেইড আনক্লেম ডিভিডেন্ডটা কিভাবে দিবে। আনপেইড ডিভিডেন্ড যদি থাকে, এখানে বলা হয়েছে যে হুইচ রিমেইনস আনপেইড অর আনক্লেমড আফটার 1 ইয়ার, এটা ডিক্লেয়ার করতে হবে এবং ডিসক্লোজার দিতে হবে, অ্যাকাউন্টস এর মধ্যে ডিসক্লোজার দিতে হবে আনক্লেম ডিভিডেন্ড নামে।
তো পাঁচটা কি বললেন? পাঁচটা একটু কাইন্ডলি আবার। পাঁচটা হলো পেমেন্ট অফ ডিভিডেন্ড। পেমেন্ট অফ ডিভিডেন্ডটা হলো আপনার যে ডিভিডেন্ডটা যে ডিক্লেয়ার করা হয়েছে এজিএম এ, বোর্ড অফ ডিরেক্টরস রিকমেন্ড করে দিছিল, এজিএম এ ডিক্লেয়ার করছে, এটা 30 ডেজ এর মধ্যে ডিভিডেন্ডটা পে আউট করতে হবে, ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউট করতে হবে, অবভিয়াসলি ট্যাক্স ডিডাক্ট করার পরে। হ্যাঁ, জান আর কি আলোচনা করলেন? আর একটা হলো বিএমআরই নিয়ে আমরা কথা বলছিলাম। বিএমআরইটা আপনি ভালো জানেন, বিএমআরইটা আমরা যেটা বলছিলাম যে বিএমআরই হলো ব্যালেন্সিং, মডার্নাইজিং, রিহ্যাবিলিটেশন। হ্যাঁ, ওটা জানি ওটা। হ্যাঁ হ্যাঁ, এন্ড এই কামাল ভাই ওই সবার মেইলে পাঠাই দিছি বিএসএস 1256। ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, সবগুলো দিয়ে দিছে। আরেকটা জিনিস আসে আমাদের পরীক্ষায়, স্পেশাল রেজুলেশন। স্পেশাল রেজুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। ইয়েস বস, বলেন বস। স্পেশাল রেজুলেশনটা যদি একটু বলতেন কেউ। আমি যদি বলি স্পেশাল রেজুলেশন, আমার কাছে একটা নোট আছে, আমি একটু পড়ি, পড়ার পরে তারপর আলোচনা করব। A resolution shall be a special resolution when it has been passed by a majority of not less than 3/4, that is 75% of such members entitled to vote as are present in person or by proxy, where proxies are allowed at a general meeting of which not less than 21 days notice specifying the intention to purpose the resolution as a special resolution has been duly given. Some of the matters as per acts on which special resolution is required to change the name of the company, নাম চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই স্পেশাল রেজুলেশন লাগবে বলতেছে। কামাল ভাই একটা শব্দ মিস করে গেছেন, 21 ডেজ ক্লিয়ার ডে আর কি, বুঝছেন? হ্যাঁ, 21 ডেজ ক্লিয়ার ডেজ। ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি কামাল ভাই, একটু ইন্টারাপ্ট করি। যেটা হচ্ছে এখন তো ওই যে এজিএম এর জন্য 21 ডেজ না নোটিশ? জি জি, এখন সব ক্ষেত্রে 21 ডেজ করে দিছি মনে হয়। ওকে নো 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 কামাল ভাই, এখানে একটা মানে ডাউট আছে আমার। সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন যেটা হবে মানে উইদাউট স্পেশাল, সেটার কিন্তু 14 দিনই আছে, সেটাই কিন্তু কোনো অ্যামেন্ডমেন্ট হয় নাই। আচ্ছা, তাহলে এজিএম হচ্ছে 21 দিন, স্পেশাল হচ্ছে 21 দিন, বাট এক্সট্রা অর্ডিনারি 14 দিন। আচ্ছা, এই তিনটা মনে রাখতে হবে, এক্সট্রাঅর্ডিনারি 14 দিন, বাকি সব 21। জি এই আরিফিন ভাই। জি আরিফিন ভাই, এখানে ক্লিয়ার ডেজ বলতে কি ওয়ার্কিং ডেজ বোঝাচ্ছে? না না, মানে 2-5 বাদ রেখে নাকি? না না, আপনি তো হলো যেদিন ইয়াটা দিবেন, আপনার নোটিশটা দিবেন, সেই দিন থেকে 14 দিন পরে গিয়ে ইয়া হবে, ডেটটা হবে, বা 21 দিন পরে গিয়ে হবে, মানে ওই এখন দিনটা আমি ইনক্লুসিভ। আচ্ছা, ইনক্লুসিভ, ঠিক আছে। আচ্ছা, ওই মানে যেদিন আমি নোটিশটা সার্ভ করব ওটা কি ইনক্লুডিং থাকবে? ইনক্লুডিং, ওইটা ইনক্লুডিং। কিন্তু আচ্ছা, আপনার আরেকটা জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট ছুটি বা হলিডে এগুলা ইনক্লুডেড কিন্তু ওই 21 দিনের মধ্যে। ক্লিয়ার ডেজ বলতে নট ওয়ার্কিং ডে, এনি ডে। আচ্ছা, তার মানে শুক্র শনি কি অ্যাড হবে? শুক্র শনি অ্যাড হবে? ভাই আমি কি একটু বলতে পারি? জি, যে ভাই ক্লিয়ার ডে বলতে আসলে যেই দিন আমরা নোটিশ দিব সেই দিনটা ধরা যাবে না, তবে যেই দিন এজিএম হবে সেই দিনটা ধরা যাবে। ওকে, এটা সম্ভবত এই আপনার রেগুলেশন কততে 79 বা এরকম ওই এজিএম এর যেখানে ওখানে বলা আছে, একদম স্পেসিফিকলি বলা আছে। এই আলী হোসেন ভাই, জি, তাহলে কি আপনি মনে করেন 1 তারিখে আমি নোটিশটা সার্ভ করলাম, জি, সেই দিন বাদ তার মানে আমার ম্যাক্সিমাম আমি তার মানে 22 তারিখ পর্যন্ত যেতে পারবো নাকি 21 তারিখ? 21 তারিখও আপনি করতে পারবেন। 21 তারিখ বেশি গেলে তো আপনার কোনো সমস্যা নাই, কিন্তু কম গেলে সমস্যা আর কি। এটা মিনিমাম 21 ডেজ। না কিন্তু 21 তারিখে গেলে তো 20 দিন হলো ভাই। না, 21 তারিখে আপনি ওখানে বলা আছে, ওই রেগুলেশন মনে হয় 79 বা আশেপাশে ওরকম দেখে নিয়েন, ওখানে বলা আছে যেদিন আমরা নোটিশ দিব সেই দিনটা ধরা যাবে না, কিন্তু যেই দিন এজিএমটা করব সেই দিনটা ওটার মধ্যে ধরা যাবে। আচ্ছা, তাহলে 22 তারিখ হবে আলী ভাই, তাহলে 22 তারিখ হবে না, যদি আপনি 21 তারিখও ধরেন তার মানে 21 দিন, তার মানে ওই 21 দিন ওটা কাউন্ট করা যাবে। 1 তারিখে আমি বলছিলাম 1 তারিখে আমি সার্ভ করছি নোটিশটা, তাহলে আপনার 22 তারিখ হবে। তাহলে 22 তারিখ হবে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, 22 তারিখ হবে। জি, তারপরে একটা গেল এইটা যেটা বলছিলাম
যে স্পেশাল রেজুলেশনটা অবশ্যই নেম চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই স্পেশাল রেজুলেশন লাগবে। অবজেক্ট ক্লজ অফ দ্য মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে গেলে অবশ্যই স্পেশাল রেজুলেশন লাগবে। আর্টিকেলস অফ দ্য কোম্পানি চেঞ্জ করতে গেলে স্পেশাল রেজুলেশন লাগবে। শেয়ার ক্যাপিটাল যদি রিডিউস করতে চাই তাহলে স্পেশাল রেজুলেশন লাগবে। তারপরে ডিরেক্টরস লায়াবিলিটি আনলিমিটেড করতে চাইলে অবশ্যই রেজুলেশন লাগবে। তারপরে আপনার অ্যানুয়াল রিমুনারেশন, ম্যানেজিং এজেন্টের অ্যানুয়াল এডিশনাল রেমুনারেশন যদি লাগে দিতে হয় তাহলে অবশ্যই স্পেশাল রেজুলেশন লাগবে। অ্যাপয়েন্ট ইন্সপেক্টর টু ইনভেস্টিগেট কোম্পানি অ্যাফেয়ার্স, স্পেশাল রেজুলেশন লাগবে। কোম্পানি অডিটর্স বিফোর এক্সপায়ারি, রিমুভাল অফ কোম্পানি অডিটর্স এর ক্ষেত্রে বিফোর এক্সপায়ারি যদি রিমুভাল করতে হয় অডিটরকে স্পেশাল রেজুলেশন লাগবে। পেমেন্ট অফ ইন্টারেস্ট আউট অফ ক্যাপিটাল যদি দিতে হয় তাহলে স্পেশাল রেজুলেশন লাগবে। কোর্টের উইন্ডিং আপ যদি হয় তাহলে রেজুলেশন লাগবে স্পেশাল। ভলান্টারি উইন্ডিং আপ হলেও রেজুলেশন লাগবে। কনফার অথরিটি অন দ্য লিকুইডেটর অফ এ ভলান্টারি উইন্ডিং আপ, অথরিটিকে কনফার করতে গেলেও স্পেশাল রেজুলেশন লাগবে। সাবস্টিটিউশন অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ফর ডিড অফ সেটেলমেন্ট, সেক্ষেত্রেও স্পেশাল রেজুলেশন লাগবে। অ্যামেন্ডমেন্ট অফ আর্টিকেলস ফর কনভার্সন অফ এ পাবলিক কোম্পানি ইনটু এ প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানি করতে চাইলেও স্পেশাল রেজুলেশন লাগবে। এবং এটা কোথায় বলা আছে? সেকশন 88 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এ বলা আছে, is required to file the special resolution with RJC within 15 days after passing same. স্পেশাল রেজুলেশনের ক্ষেত্রে স্পেশাল রেজুলেশনটা কিন্তু 15 ডেজ এর মধ্যে আরজেএসসি কে নোটিফাই করতে হবে। এটা বলা আছে কোথায়? সেকশন 88 এ কোম্পানিজ অ্যাক্ট 1994 এ বলা আছে। ক্লিয়ার? স্পেশাল রেজুলেশন, জি স্পেশাল রেজুলেশন নিয়ে কারো যদি আরো কোনো এডিশন থাকে ভ্যালুয়েট করতে পারেন। আচ্ছা, এটা পড়বো, বিএসএস একটা সংজ্ঞা আছে। বিএসএস এ হ্যাঁ, কততে? বিএসএস কততে? এটা আছে আপনার বিএসএস 2 এ। 2 এ? জি, পড়বো। হ্যাঁ বলেন না। আচ্ছা, স্পেশাল রেজুলেশন means a resolution in respect of which the intention to pass the resolution as a special resolution has been duly specified in the notice calling the meeting, and other intimation of the resolution has been given to the members. The notice required under this act had been duly given to of the meeting, and votes cast in favor of the resolution are not less than 3 times of the member of the total votes. If any, cast against the resolution of the members entitled to vote therein, either in person, where proxies are allowed by proxy. এক লাইনে পুরাটা বলা। হ্যাঁ, বিশাল লম্বা স্পেশাল রেজুলেশনের ইয়াটা ডেফিনেশনটা বেশ লম্বা এখানে। হ্যাঁ, বেশ লম্বা, এক লাইনেই পুরো আপনার এখানে পুরোটা বলা। হ্যাঁ, মানে মেইন কথা হচ্ছে 3/4 লাগবে, 21 দিনের নোটিস পিরিয়ড লাগবে। আর আমি যখন স্পেশাল রেজুলেশন ডিক্লেয়ার করার জন্য নোটিস দিব তখন এটা স্পেসিফাই মেইনটেইন করতে হবে যে এই নোটিসটা হচ্ছে স্পেশাল রেজুলেশন পাস করার জন্য। রাইট। এই এবং তিনটা হচ্ছে এটা স্পেশাল রেজুলেশন পাস করার পরে স্পেশাল রেজুলেশনটা আবার আরজেএসসি কে নোটিফাই করতে হবে। এটা কত দিনের মধ্যে জানি? 15 দিন নাকি? উইদিন 15 ডেজ, রাইট। এটা আছে আবার সেকশন 88 এ কোম্পানি হ্যাঁ সেকশন 88 এটা উইদিন 15 ডেজ। 15 ডেজ, হ্যাঁ ডেজ, রাইট। আচ্ছা, আরেকটা জিনিস হলো এটা প্রায়ই পরীক্ষাতে আসে, হ্যাঁ, সেটা হলো যে সেক্রেটারিয়াল অডিট আর কমপ্লায়েন্স সার্টিফিকেশন। সেক্রেটারিয়াল অডিট আর কমপ্লায়েন্স সার্টিফিকেশনের মধ্যে রিলেশনশিপটা কি? এটা প্রায় কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, এখানে কথা হয়েছে যে সেক্রেটারিয়াল অডিট করবে সে তো আপনার সবকিছু ইয়ে করতে পারতেছে, সার্টিফাই করতেই পারতেছে। হ্যাঁ, এটা আমি কোশ্চেনের অ্যানসারটা আমার সামনে আছে, আমি একটু যদি পড়ি আপনারা তারপরে এড করতে পারবেন। Secretarial audit is a process to check compliance with the provisions of various laws and rules, regulations, procedures, maintenance of books, records, etc.
by an independent professional to ensure that the company has complied with the legal and procedural requirements and also followed due process. It is essentially a mechanism to monitor compliance with the requirements of stated laws and process. Timely examination of compliance reduces risk as well as potential cost of non-compliance and also builds better corporate image. Secretarial audit establishes better compliance platform by checking the compliance with the provisions of various statutes, laws, rules, and regulations, procedures by an independent professional to make necessary recommendations, remedies. The primary objective of the compliance management backed secretarial audit is to safeguard the interest of the directors and officers of the compliance, shareholders, creditors, employees, customers, etc. With the introduction of concept of secretarial audit in Companies Act 2013 কেন Companies Act 2013 ছাড়া কি secretarial audit নাই? It has gained a wider কামাল ভাই 2013 এটা হলো ইন্ডিয়ান অ্যাক্ট, বাংলাদেশে কোম্পানি আইনে সেক্রেটারিয়াল অডিটের কথা বলা নাই। secretarial audit এর কথা বলা নাই তাই না? আমার জানা মতে বলা নাই। আচ্ছা আচ্ছা, গুড, একটা ভালো একটা জিনিস পাওয়া গেল। It has gained wider importance and an area of professional opportunity among company secretaries. A company to obtain a certificate from any practicing professional regarding compliance of the codes of corporate governance of the commission, and such certificate has to be disclosed in the annual report. Now, such certification would obviously require the professionals to conduct thorough audit of compliance of the codes by the company. A standard report has also been shown in the directive of on the professionals, where it is stated that they obtained all the information and explanations they required, and after due scrutiny and verification thereof, they reported accordingly. If that is to be the case, then the long checklist required to be presented in the annual report with mere tick marks for compliance may look superfluous, as the auditing professional audits the compliance by the company and also mentions this in his report. Compliance certificate, scrutiny and verification, and an independent audit on compliance of the conditions of the corporate governance code, as well as the provisions of relevant Bangladesh secretarial standards as adopted by the Institute of Chartered Secretaries of Bangladesh, is insofar as those standards are not inconsistent with any condition of this corporate governance code. The new codes of corporate governance issued by the Bangladesh Securities and Exchange Commission is definitely an improvement over the earlier one. The most significant inclusion happens to be the requirement of nomination and remuneration committee for the companies. It has also spelled out the certificate of compliance to be issued by the professionals, which has filled up a long void in that area. This is a big exercise indeed, for which the commission deserves kudos. Thanks. এখন বলেন, সেক্রেটারিয়াল অডিট এন্ড কমপ্লায়েন্স সার্টিফিকেশন নিয়ে আর কোনো সন্দেহ আছে কিনা, বা আর একটু বিশদ আলোচনার প্রয়োজন আছে কিনা? কে কি বুঝলাম একটু? ভাই আমি একটু অন্য ভাষা, কামাল ভাই একটু বাংলায় বলেন নাকি, মানে এক দুই কথা মোদ্দা কথাটা কি? বাংলায় একটু বলি। সেক্রেটারিয়াল অডিটটা হলো আমাদের বাংলাদেশের কোম্পানিজ অ্যাক্টে 1994 এ এখনো ঢোকানো হয় নাই, কিন্তু ইন্ডিয়ান অ্যাক্টে 1930 সিকিউরিটিজ অডিটটা আছে। সিকিউরিটিজ অডিটটা হলো এনশিওর করে কোম্পানির লফলস গুলি এবং কোম্পানির রুলস রেগুলেশন প্রসিডিউর মেনটেন করছে কিনা, বুকস এন্ড রেকর্ড গুলি ঠিকভাবে প্রসেসটা ফলো করছে কিনা, সেটা সেক্রেটারিয়াল অডিটটা এনশিওর করে। আর কমপ্লায়েন্স সার্টিফিকেশনটা, যেটা কর্পোরেট গভর্নেন্স কোড 2018 সম্ভবত 3rd জুন 2018 এটা ইমপ্লিমেন্ট হয়েছে। 2018 এ
সার্টিফিকেশন নিতে হবে, কমপ্লায়েন্স কোডের কমপ্লায়েন্স সার্টিফিকেশন নিতে হবে প্রত্যেকটা লিস্টেড কোম্পানিকে, প্রত্যেকটা পাবলিক লিস্টেড কোম্পানিকে কমপ্লায়েন্স সার্টিফিকেট নিতে হবে, যেখানে কামাল ভাই আমি একটু অ্যাড করি আপনার সাথে, সিরাজ ভাই আমার থেকে ভালো বলতে পারবে। সেটা হচ্ছে যে এই যে সেক্রেটারিয়াল অডিট বা কমপ্লায়েন্স সার্টিফিকেট যে আপনার নিতে হবে লিস্টেড কোম্পানির জন্য বাধ্যতামূলক, এটা সম্ভবত সিকিউরিটিজ মানে বিএসসিসি এর কোন গাইডলাইন থেকে এটা আসছে আর কি, বা ম্যান্ডেটরি করা হয়েছে। কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এ ম্যান্ডেটরি করে দিয়েছে। হ্যাঁ, আবার কর্পোরেট গভর্নেন্স কোডেও আছে, রাইট, ঠিক আছে, রাইট। ওখানে তো ফরম্যাটই দিয়ে দিছে, একেবারে কিভাবে সার্টিফিকেশনটা করবে ফরম্যাটও দিয়ে দিছে। কামাল ভাই আবার এটা কিন্তু আপনার কোম্পানি অ্যাক্টের প্রভিশনও কিন্তু আছে 1994 এ। Complaint certificate may be defined as a certificate issued by the CSP as to the what the company has complied with the provision of the Companies Act 1994 and statutory regulations and directives during the financial year. আচ্ছা, এটা সেকশনটা কত? সেকশন বলে নাই, কিন্তু ওটা প্রভিশনের মধ্যে আছে সেটা বলছে। আচ্ছা, তাহলে এখানে একটু কনফ্লিক্ট আছে। সুলতান ভাই বলল যে আমাদের বিএসএস এ আমাদের কোম্পানিজ অ্যাক্ট 1994 এ নাই এটা সেক্রেটারিয়াল অডিটের ব্যাপারে। আপনি বলছেন আপনার এই বইয়ের রেফারেন্সটা কোথায়? এটাও যে নিয়াজি ভাইয়ের বইয়ে আছে, দেখেন 15 নম্বর পেজে, 15 নম্বর পেজের প্রথম লাইনটাই দেখেন। Compliance certificate may be defined as certificate issued by a CSP as to what the company has complied with the provisions of the Companies Act 1994 and stated regulations and directives during the financial year. এখানে যেটা বলা আছে Secretarial Audit and Compliance Certification, ঠিক আছে, সেক্রেটারিয়াল অডিট এন্ড কমপ্লায়েন্স সার্টিফিকেশন। সেক্রেটারিয়াল অডিটের কথা এখানে একটা কমন কথা বলছে আর কি, আসলে ওইরকম ভাবে স্পেসিফিক সেকশনে সেক্রেটারিয়াল অডিটের কথা কিন্তু বলা নাই। সেক্রেটারিয়াল আমার জানা মতে নাই ভাই, আমার জানা মতে নাই। হ্যাঁ, মানে সেক্রেটারিয়াল অডিটের কথা কোম্পানি আইনে বলা নাই, হয়তো কমপ্লায়েন্স রিপোর্ট বা কমপ্লায়েন্সের ইস্যুতে বলা থাকতে পারে, বাট সেক্রেটারিয়াল অডিট বলা নাই। সেক্রেটারিয়াল অডিটের কথা বলেও নি এখানে, এখানে ওই কমপ্লায়েন্স সার্টিফিকেটের কথাই বলছে, প্রভিশন। ওটা ঠিক আছে, ওটা হতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু আমাদের কোম্পানিজ অ্যাক্ট 1994 এ সেকশন 2U ডেফিনেশনে যেটা বলা আছে সেক্রেটারি মিন্স, এটা বলা আছে। সেক্রেটারি আলাদা জিনিস কামাল ভাই, এটা আলাদা জিনিস। দেখেন সেক্রেটারি মিন্স যেটা ওখানে বলা আছে ওটা মনে হয় এটা না, সম্ভবত না এটা না, মানে আমি জাস্ট এডিশনাল এটা বলছি আর কি, যে এটা ওই আমরা সেক্রেটারি যেটা পড়ছি এই সেক্রেটারির কথা বলা আছে সেকশন 2U তে, দেখেন। হ্যাঁ ওইটাই বলা আছে আর কি। সেক্রেটারি মিন্স যদি বলে তাহলে any individual processing the prescribed qualifications appointed to perform duties which may be performed by a secretary under this act and any other ministerial or administrative duties. হ্যাঁ, আলী হোসেন ভাই একটু অ্যাড করবে কিনা? আলী হোসেন ভাই আছেন? আচ্ছা, আলী হোসেন ভাই সম্ভবত নাই। আচ্ছা, সেক্রেটারিয়াল অডিট আর কমপ্লায়েন্স সার্টিফিকেশন এটা কিন্তু মোটামুটি কমন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হয় ডেফিনেশন আকারে আসে, অথবা ডিফারেন্সিয়েশন আকারে আসে, অথবা রোল অফ কোম্পানি সেক্রেটারি হিসেবে আসে, বিভিন্ন ভাবে। কামাল ভাই, জি, সেটা হচ্ছে যে সেক্রেটারিয়াল অডিট, যেটা সেক্রেটারিয়াল অডিট করার পরে যে রিপোর্টটা আসবে সেটাই তো কমপ্লায়েন্স রিপোর্ট। সেক্রেটারিয়াল অডিট করার পরে যে রিপোর্টটা দিবে এটাই কমপ্লায়েন্স রিপোর্ট, রাইট? ঠিক বলছেন, রাইট, ওকে। হ্যাঁ, এটা কিন্তু কর্পোরেট গভর্নেন্স কোডের মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা কামাল ভাই,
এটা হলো ওই যে ওই সিজিসি কোড অনুযায়ী একজন চার্টার সেক্রেটারি ইন প্র্যাকটিস যে সার্টিফিকেটটা ইস্যু করবে ওইটা হলো কমপ্লায়েন্স সার্টিফিকেট, যে তার যে যে মানা উচিত ছিল স্ট্যান্ডার্ড, এই যে বিএসএস অনুযায়ী যে রুল টুল মানা উচিত ছিল সেইটা মানছে কিনা, এইটা হলো চার্টার সেক্রেটারি ইন প্র্যাকটিস একটা সার্টিফিকেট দেবে যে সমস্ত সে বিএসসিসি রুল টুল যা আছে সবকিছু মানছে, এইটা হলো কমপ্লায়েন্স সার্টিফিকেট। আর বস এইটা আমি যা একটু এটাকে যে কর্পোরেট কমপ্লায়েন্স কোডের লাস্ট যে পয়েন্টটা সেটা, হ্যাঁ হ্যাঁ জি মানে কর্পোরেট আছে, গভর্নেন্স কোড যে কোডে যেটা, হ্যাঁ 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 এইটা যে মানছে এইটা একজন চার্টার সেক্রেটারি ইন প্র্যাকটিস এটা একটা সার্টিফিকেট ইস্যু করবে যে জি তার জি যে জি। যে রুল গুলো মানা উচিত ছিল সে সব মানছে। ওই যে টিক চিহ্ন যে আমাদের একটা ফরম্যাট আছে না, ওই ফরম্যাটে সে একটা সার্টিফিকেট দিয়ে দেবে, ওই ফরম্যাট প্লাস আরো একটা সার্টিফিকেট দেবে যে এর জন্য যে যে রুল মানা উচিত ছিল সব মানছে, এইটা হলো কমপ্লায়েন্স সার্টিফিকেট। ট্রু ট্রু, হ্যাঁ একেবারে এক্স্যাক্টলি রায়হান ভাই, ঠিক ঠিক আছে, বলছেন, এইটাই হলো thank you, সার্টিফিকেট। এবং thank you. এইটা ইস্যু করবে হলো চার্টার সেক্রেটারি ইন প্র্যাকটিস যারা প্র্যাকটিসে আছে, যেমন ওই যে আমাদের ওই যে ইত্রাত হাসান এন্ড কোম্পানি নাকি আছে না, আরো কয়েকটা কোম্পানি আছে, এরা রায়হান যে ভাই আমি সার্টিফিকেট একটু বলি। না না, চার্টার্ড অ্যাকাউন্টরাও দিতে পারবে। এটা দিতে হ্যাঁ পারে এটা দিতে পারে। এটাই বলতে চাচ্ছি যে রাইট এটা আপনার রাইট, সিএ, সিএমএ এবং সিএস তিনটা ফার্মে হ্যাঁ দিতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ আমি ওই এ আমাদের ভাই, গুলাই বলতেছি আর কি, চার্টার অ্যাকাউন্টেন্ট গুলো বললাম না আর কি। নিজের জল নিজে বাজাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর না কিন্তু এটা আসলে রেস্ট্রিক্ট করে দেওয়া উচিত চার্টার সেক্রেটারিদের জন্য, হ্যাঁ নাইলে হ্যাঁ এটা তো হবে আস্তে আমাদের আস্তে। তো ফার্ম গুলো কোনো কাজেই আসবে না। আপনারা না আপনারা এত কম্পিটেন্ট হইতে পারেননি তো এই জন্য রেস্ট্রিক্টেড করতেছেন আর কি, কম্পিটেন্ট হইলে রেস্ট্রিক্টেড করবে। এই শোনেন, এই যে ওই দিন একটা কথা বললাম না, আরিফিন ভাই ঠিক বলছে। যখন আমাদের ওই যে বললাম না যে সাপ্লাই কিটস অন ডিমান্ড, যখন আমাদের হ্যাঁ অ্যাভেলেবল হয়ে যাবে তখন হ্যাঁ কিন্তু এই জিনিসগুলো আসবে। এখন তখন সাপোর্ট দেওয়ার মতো লোকও নাই, হ্যাঁ ফার্মও আমরা নাই। কম্পিটেন্ট হইনি। হ্যাঁ আসলেই তাই, ঠিকই বলছেন। ঠিক এবং আছে। নাই তো, কয়টা ফার্ম আছে বলেন? কর্পোরেট সেক্রেটারিয়াল অডিট কয়টা ফার্ম আছে? 10টা। 10টার মধ্যে অ্যাক্টিভ মানে আছে হাতে দুটো। হাতে গোনা মনে হয় 4-5টা ফার্ম আছে যারা করে আর কি। হ্যাঁ তার কাজ করে নাকি একটা না দুটো, এটাও শুনছি, একটা কি হ্যাঁ দুটো কাজ করে। সেটাই। ভাই আছে 10টা, ঠিক আছে, কিন্তু কাজ করে হলো সম্ভবত 2 থেকে হ্যাঁ 3টা, হ্যাঁ এর বেশি না। ওই আরিফিন ভাই ওটাই বলছিলাম, তারপর দুইটা ফার্ম দিয়ে এই 4000-5000 কোম্পানি বা লিস্টেড 368টা কোম্পানি, এটা তো করে। আরিফিন ভাই মাঠে নজর। আর সেক্রেটারিয়াল অডিট এখনো চালু হয়নি আমাদের দেশে, এখনো চালু হয়নি। এখন শুধু আছে জাস্ট ওই যে টিক চিহ্ন দিয়ে হ্যাঁ তোমার মিটিং হয়েছে কিনা, এই অনুযায়ী হয়েছে কিনা, এই টিক চিহ্ন ফরম্যাটে আছে আর কি। হ্যাঁ এখনো বাংলাদেশে ওইভাবে ইয়ে হয়নি। জাস্ট মেইনটেইন দ্য ফর্মালিটিস। হ্যাঁ 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 আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন সবাই একটুখানি। আমার মনে হয় এখন হ্যাঁ, এই সেক্রেটারিয়াল অডিট এবং কমপ্লায়েন্স সার্টিফিকেশন নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না আশা করি। আচ্ছা এখানে দোস্ত তুমি সেক্রেটারিয়াল অডিটের স্কোপটা একটু বলো, কোন কোন এরিয়াতে সেক্রেটারিয়াল অডিটটা হয়? আসলে সেক্রেটারিয়াল অডিটটা অবশ্যই লিস্টেড কোম্পানির ক্ষেত্রে সেক্রেটারিয়াল অডিটটা হলো নিড বেসিসে। হ্যাঁ যদিও আমাদের দেশে এখনো সেক্রেটারিয়াল অডিট শুরু হয়নি, ম্যান্ডেটরি হয় না, এটা রাহান ভাই বললো এই মাত্রই। আর সেক্রেটারিয়াল অডিটটা অবশ্যই এটা মানে কমপ্লায়েন্স সার্টিফিকেশনের চাইতেও অনেক বেশি ওয়াইডার, এতে কোনো সন্দেহ নাই। সেক্রেটারিয়াল অডিটে রিকোয়ারমেন্ট এক্সপার্ট নলেজ লাগবে অবশ্যই, লজ রেগুলেশনস এগুলির ব্যাপারে, কোম্পানি ইন্ডাস্ট্রির ব্যাপারে তার একটা এক্সপার্ট নলেজ লাগবে। সেক্রেটারিয়াল অডিট যেটা লার্জ নাম্বার অফ কমপ্লায়েন্সটা কভার করে, ঠিক আছে। আর কামাল ভাই ওই সেক্রেটারিয়াল অডিটের মধ্যে কিন্তু আপনার ওই যে ডিউ ডিলিজেন্সও কভার করে, তারপরে আপনার হলো যে ওই যে মার্জার অ্যাকুইজিশনের ক্ষেত্রে যেসব আপনার অডিট হয় সেগুলোও কিন্তু সেক্রেটারিয়াল অডিটের মধ্যেই পড়ে। রাইট রাইট। তো আমাদের দেশে এই প্র্যাকটিসটা এখনো ওইভাবে গড়ে ওঠে নাই, ওগুলা করে হলো লিগ্যাল ফার্ম, বুঝছেন, হ্যাঁ হ্যাঁ এই যে অ্যাকুইজিশন, মার্জার, হ্যাঁ এগুলো যেগুলো আছে এগুলো সব লিগ্যাল ফার্মরা করে এখনো। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা সেক্রেটারিয়াল অডিট এবং এটা হলো ওই যে সিএস আইপি এরা করে, রাইট। কিন্তু আমাদের এখন এটা আসে নাই। আচ্ছা আর কমপ্লায়েন্স সার্টিফিকেটটা হচ্ছে শুধু ওই যে টিক দিয়ে গেলাম আর কি, চোখ বন্ধ করে টিক দিয়ে দিলাম, বাস শেষ। ভাই আবার একটু বলেন, আমার পুরো কম্পিউটার বন্ধ করে দিছিল ভাই, একটু বলেন আবার। সেটা হচ্ছে যে আপনার যে সেক্রেটারিয়াল অডিট যেটা, হ্যাঁ সেটা আপনার ওই যে ডিউ ডিলিজেন্স, তারপরে মার্জার অ্যাকুইজিশন যেগুলো আছে,
ওগুলা রিলেটেড যেসব অডিট হয় সেটা কিন্তু সেক্রেটারিয়াল অডিট, এবং সেটা মনে করেন যে আমাদের দেশে নাই, আমাদের দেশে করে হলো লিগ্যাল ফার্মরা। এই মার্জার অ্যাকুইজিশনের এই কাজগুলা লিগ্যাল ফার্মরা করে, অডিট বা ডিউ ডিলিজেন্স করে। বাট ইন্ডিয়াতে এটা সেক্রেটারিয়াল অডিট দ্বারা করা হয়, যারা ওই যে সিএসআইপি ওরা করে। মানে লিগ্যাল বলতে এটা কি স্ট্যাটুটরি যে অডিট যারা করে ওটাই? না 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 না, লিগ্যাল বলতে বুঝাচ্ছি যে আপনার ল ফার্ম যেগুলো আছে, যেমন ওই আপনার বিভিন্ন ল ফার্ম আছে না, যেমন আমির অ্যাসোসিয়েটস, হ্যাঁ হ্যাঁ বুঝছি এরা করে এই মার্জার অ্যাকুইজিশনের এই কাজগুলো। বাট এগুলো হলো সেক্রেটারিয়াল অডিটের আন্ডারে করবে হলো সিএসআইপি, যেটা ইন্ডিয়াতে চালু হয়েছে ওদের অ্যাক্ট দ্বারা। বাট আমাদের অ্যাক্টে তো এখনো সেক্রেটারিয়াল অডিট এইভাবে হয় নাই, ইনঅ্যাক্ট হয় নাই। বুঝতে পারছি। ওকে কামাল ভাই আগে যান। আচ্ছা, তাহলে আমার মনে হয় বেশ ভালো সুন্দর আলোচনা হচ্ছিল আমাদের আজকে। বেশ ভালোই আলোচনা হয়েছে, সেক্রেটারিয়াল অডিট, কমপ্লায়েন্স সার্টিফিকেশন, BSS4, তারপর BMRE, এই স্পেশাল রেজুলেশন, বেশ ভালো আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখছি যে আপনার প্রায় কোশ্চেনে আসে, ওই যে অ্যাপ্রাইজাল, ম্যানেজমেন্ট ডিসিশনের অ্যাপ্রাইজাল অফ ম্যানেজমেন্ট ডিসিশন, কিংবা দেখা যায় যে কস্ট অডিটটা আসে। কস্ট অডিটটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন? কস্ট অডিটটা আমি একটু পড়ি, আমার কাছে অ্যানসারটা আছে, তারপরে যদি অ্যাড ব্যাক করতে হয় কিছু অ্যাড ব্যাক করেন। Cost audit is an aid to management. The cost audit means the review, examination, and appraisal of the cost accounting records and attended information required to be maintained by specified industries. Cost audit has been defined by the Chartered Institute of Management Accounts of England as the verification of cost accounts and check on the adherence to the cost accounting plan. Cost audit evaluates performance of the company with regards to cost of production, which financial audit does not perform. Cost audit can enhance the performance and production efficiencies by detecting the deviation and reasons of visible and invisible losses, inefficiencies, unusual wastages. Cost audit is required mainly for preventing measures and a guideline to management in policy and decision making, like a barometer of performance. Cost audit emphasizes as priority audit as it seeks to where funds have been used in inefficient manner and the factors which could not have been controlled, resulting increase the cost of production and service rendered. In general, cost audit is beneficial for the government, management, and different stakeholders. Cost audit discloses inefficiencies at all levels of operation in the organization. It also reviews the pinpoint activities of pilferage and wastage which can be controlled. Cost audit report is such a helpful tool for the management in finding out the way of minimization of cost and maximization of profit. It is a strong tool for the best internal control. Cost audit report will facilitate the government in controlling product price and collecting revenue from the industrial sectors by fair assessment. It enables the government to assess the efficiency and performance of the state-owned enterprises. It provides information to the stakeholders regarding the efficiency of the management of the industrial undertakings. It also enables the management in reducing cost, controlling usage ratio of materials by reducing wastage, and operate budgetary control which maximize the profit. আমরা কস্ট অডিটটা নিয়ে যদি আসে, কি বুঝলাম, কস্ট অডিট কে কি বুঝলেন একটু যদি শেয়ার করেন। আমি বলি একটু কামাল ভাই। নিশ্চয়ই। সেটা হচ্ছে কস্ট অডিটটা হচ্ছে মানে একটা অডিট যেটা আপনার, যে অডিট দ্বারা আপনি বোঝা যাবে যে আপনার প্রোডাক্টের প্রাইসটা কি কম হয়েছে, বেশি হয়েছে না ঠিক আছে, আপনি ওয়েস্টেজটা কি বেশি দেখাইছেন না কম দেখাইছেন, আপনার ইনভেন্টরি কি বেশি দেখাইছেন না কম দেখাইছেন, মানে কস্টিং রিলেটেড আপনার প্রোডাক্ট কস্টিং এর উপরে যে অডিটটা হবে সেটাই হচ্ছে কস্ট অডিট। দেখাইছে না কম হইছে কোনটা, ওই
আরে মানে দেখাইছে বলতে হচ্ছে যে আপনার মানে মানে অ্যাকাউন্টস তো রেডি করবে হলো ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস তো আর অডিটর ইয়া করবে না। তো ওখানে অডিটর দেখবে যে আপনি কি বেশি মানে দেখাইছেন ওয়েস্টেজটা, প্রাইসটা কি বেশি দেখাইছেন, সেইটা ভেরিফাই করবে হলো কস্ট অডিটর। আগান ভাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো বাংলা মিনিস্ট্রি কমার্স মিনিস্ট্রি থেকে সম্ভবত কস্ট অডিটরের উপরে একটা নোটিফিকেশন আছে, সেখানে আপনার ডিটেলস প্রসিডিউর বলা আছে যে কিভাবে আপনি কস্ট অডিটর অ্যাপয়েন্ট করবেন, তার মানে তার রেসপন্সিবিলিটি রুলস কি হবে না হবে, এবং ওখানে বলা আছে যে ছয়টা সেক্টরকে আপনার কস্ট অডিটের আন্ডারে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, তারপরে হচ্ছে আপনার এডিবল অয়েল এন্ড ভেজিটেবল ঘি, আর একটা হচ্ছে টেক্সটাইল আর ফার্মাসিউটিক্যালস। এই 6টা ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার কস্ট অডিটের আন্ডারে আসবে। এর মধ্যে বাংলাদেশে মনে হয় যে 42টা কোম্পানি আছে হলো টেক্সটাইলে, আর 12টা আছে হলো আপনার ফার্মাসিউটিক্যালসে, যাদেরকে কস্ট অডিট করা হয় লিস্টেড। এর বাইরে এখন পর্যন্ত ওইভাবে কোনো আর হয় নাই। তো আমার কাছে ওই ইয়াটা আছে, নোটিফিকেশনটা আছে, আমি পাঠাই দিব। ওইটা পড়লে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে। আরেকটা জিনিস হচ্ছে যে কস্ট অডিটর আপনি নিয়োগ দিবেন হচ্ছে উইদিন 30 ডেজ ফ্রম দা মানে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার যেদিন শেষ হবে তার থেকে 30 দিনের মধ্যে আপনাকে কস্ট অডিটর অ্যাপয়েন্ট করতে হবে। আর হচ্ছে কস্ট অডিটর উইদিন 150 ডেজ ফ্রম আপনার ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজের ডেট থেকে 150 দিনের মধ্যে কস্ট অডিটর আপনাকে কস্ট রিপোর্ট দিবে। এবং এই কস্ট রিপোর্ট একটা মিনিট ইন্টারাপ্ট করি, এটা কি 2001 এর রুলটা নাকি 2001 না 2 ওইটা আইন? এইটা তো মনে নাই ভাই, আমার কাছে আছে, আমি আচ্ছা দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা তাহলে ওইটা দিয়ে দিন একটু। হ্যাঁ, ওইটা আমি দিয়ে দিব নি। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে, আচ্ছা বস, আমি কি আইনটা বের করে পড়বো? আমি মনে বের করতে পারবো, পড়বো? পড়েন না, আপনি পড়েন। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এই কস্ট অডিট রিপোর্টটা কিন্তু আপনার হলো পাবলিশেবল না। আচ্ছা ফাইন, একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কস্ট অডিট রিপোর্ট কখনো পাবলিশ হবে না। না, পাবলিশ করা যাবে না এজিএম এ বা ইয়েতে। হ্যাঁ, এটা শুধুমাত্র গভর্নমেন্ট কে দিতে হবে, আর হলো কোম্পানির যে অথরিটি আছে তারা পাবে। যদি গভর্নমেন্ট মনে করে যে না, এই অডিট রিপোর্টটা আপনাকে পাবলিশ করতে হবে, শুধুমাত্র গভর্নমেন্ট সার্কুলার বা গভর্নমেন্টের নোটিশ অনুযায়ী আপনাকে এটা পাবলিশ করতে হবে, আদারওয়াইজ নট। তাহলে কস্ট অডিটের স্টেক হোল্ডার কারা? গভর্নমেন্ট। অনলি গভর্নমেন্ট? অনলি গভর্নমেন্ট। না, অনলি গভর্নমেন্ট। কথা আমি বলি, ডিরেক্টলি হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে? আর ইনডিরেক্টলি তো শেয়ার হোল্ডাররা হইতে শুরু করে সবাই স্টেক হোল্ডার। কারণ একটা কোম্পানি তার কস্ট অ্যাকাউন্টটা ঠিকভাবে মেনটেন করছে কিনা, সে তার কস্টগুলি ঠিকমতো দেখাচ্ছে না ওভারস্টেটেড দেখাচ্ছে। যেহেতু এই রিপোর্ট সবকিছু এই কস্ট রিলেটেড আর প্রোডাকশন রিলেটেড সমস্ত হিসাবের অডিটটা এর মাধ্যমে হচ্ছে, তো ওইভাবে স্টেক হোল্ডার বলতে স্টেক হোল্ডার সবাই, কিন্তু রিপোর্টটা শুধুমাত্র গভর্নমেন্টের কাছে সাবমিট হবে। এটা নরমালি শেয়ার হোল্ডার জানতে পারবে না, রাইট, এটা ঠিক আছে। ইনডিরেক্টলি সবাই এটার সঙ্গে স্টেক হোল্ডার, সবাই এটা থেকে বেনিফিটেড হবে। কারণ একটা কোম্পানি যদি হুট করে ম্যানেজমেন্ট যদি কোনো ব্যাপারে করে, কি বলে মানে ওই যে ওভারস্টেটেড কস্ট দেখায় এবং কোনো দুর্নীতির সুযোগ থাকে, তাহলে কস্ট অডিট যদি পিওরলি হয় তখন সেটা বের হয়ে যাবে। এবং এটার একটা পানিশমেন্টও আছে, নট এক্সিডিং টাকা 1000। আচ্ছা, পানিশমেন্টও আছে? হ্যাঁ, টাকা 1000 টাকা পানিশমেন্ট যদি আপনার হয় আর কি, অডিটর এবং ম্যানেজমেন্ট উভয়কেই 1000 টাকা। জি, কমপ্লাই যদি করতে না পারে। আমি একটু একটা বিষয়ে মানে প্র্যাকটিক্যাল একটু শেয়ার করতে চাই। বলেন। শিওর। সেটা হলো আমি যখন ইতে ছিলাম আর কি, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ছিলাম, তো প্রগতি ইন্ডাস্ট্রি ছিল আমাদের, বুঝছেন? তো প্রগতির যে গাড়িগুলো দেয় গভর্নমেন্টের, যে আপনার স্পোর্টস পাজারো যেগুলো গভর্নমেন্টের দেয় ডাইরেক্ট ডিপিএম মেথডে, ডাইরেক্ট প্রকুরমেন্ট মেথডে, তো ওইখানে স্ট্যাটুটরি অডিট যা বললো যে আপনারা যে এই যে প্রফিটটা নিচ্ছেন, আসলে তো আপনাদের কস্ট তো এত না, আসলে শুধু অ্যাসেম্বলি করা হতো, কস্ট হয়তো আপনার অতিরিক্ত আপনি মানে 50 লাখ হয়ে যেত, কিন্তু ওই গাড়িটা বিক্রি করা হতো 88 লাখ, বুঝছেন? 88 লাখ কিন্তু বিক্রি করা হতো, তো কস্ট তো আসলে এত না। তখন স্ট্যাটুটরি অডিট যা বললো যে আপনি এটা করতে পারেন না, তখন এটা তারা আপত্তি দিল, বুঝছেন? আপত্তি দেওয়ার পরে ওটা বোর্ডে গেল, বোর্ডে যাওয়ার পরে আমরা কিন্তু ওখান থেকে 10 লাখ টাকা করে পার গাড়িতে আমরা কমাতে বাধ্য হলাম, একমাত্র এই কস্ট মানে
মানে ওই স্ট্যাটুটরি অডিটের ওই রিকমেন্ডেশনের কারণে বা আপত্তির কারণে পরে পার গাড়িতে কিন্তু 10 লাখ টাকা করে, এখন 68 থেকে 72 লাখ টাকা ওই গাড়িগুলো পাওয়া যায়। এই যে কস্টিংটা দিল, এটা কি বলবেন বলেন তো? এটা তো অবশ্যই একটা হেল্পফুল টুল। কস্ট অডিট রিপোর্টটা কিন্তু একটা হেল্পফুল টুল হিসেবে কাজ করছে, যে এক্সেস প্রফিট নিচ্ছিল সে, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার কস্টটাকে মিনিমাইজ করা যাওয়ার একটা কস্ট অডিট রিপোর্ট থেকে এই ফাইন্ডিংস গুলি পাওয়া যায়, রিকমেন্ডেশন গুলি পাওয়া যায়। না, সেটা তো কস্ট অডিট ছিল না, সেটা তো ছিল এমনি স্ট্যাটুটরি অডিট ছিল, কিন্তু তারা ওইখানে একটা পয়েন্ট নিয়ে আসছে। এখন এটাকে কি বলবো সেটা আমার আচ্ছা, এক্সট্রা স্ট্যাটুটরি বোর্ড অডিটর যদি কস্ট অডিটটা নিয়ে অবজেকশন দেয় বা রিকমেন্ডেশন দেয়, অবশ্যই সেখানে তার কস্ট অডিট ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেহেতু তার কস্ট অডিট তো ম্যান্ডেটরি, তাই না? আরিফিন ভাই কি শুনছেন? আরিফিন ভাই, হ্যাঁ আমি শুনেছি ভাই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই যে আমি যে বললাম যে বাংলাদেশের 6টা সেক্টরে এটা ম্যান্ডেটরি, মানে 6টা সেক্টর এই কস্ট অডিটের আন্ডারে, যে কারণে ওই প্রগতি পরে নাই। প্রগতি পরে নাই, কিন্তু কিন্তু ওই যে স্ট্যাটুটরি অডিট যখন মানে এটা অডিট আপত্তি তুলেছে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে কমাবে, তারা না কমাইলেও পারতো, কোনো সমস্যা নাই, অডিটর চেঞ্জ করে ফেলতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কমাইছে, বুঝছেন? কিন্তু তারা না, কিন্তু তারা বুঝছে যে আসলে আমরা বেশি প্রফিট করে ফেলতেছি, বেশি বা প্রফিট। বেশি ইয়া হয়েছে। আর একটা বলি, আর একটু শেয়ার করি, সেটা হচ্ছে আসলে ওটাও গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আর গাড়িগুলো সব গভর্নমেন্ট নিচ্ছে, গভর্নমেন্টই সব নিচ্ছে গাড়ি, যার কারণে গভর্নমেন্টও দেখলো যে বোর্ডেও গভর্নমেন্টে, বুঝছেন না? বোর্ডে গভর্নমেন্টে, হ্যাঁ হ্যাঁ, ওই কারণেই তারা কমাইছে। রাইট, ওই কারণেই তারা কমাইছে, বাট ওটা যদি পাবলিকের জন্য বেচা হইতো তাহলে কমাইতো না। রাইট বুঝছেন? আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশে মাত্র 6টা সেক্টরকে আমরা কস্ট অডিটরের আন্ডারে আনছি, তার মধ্যে শুধুমাত্র টেক্সটাইল আর ফার্মাসিউটিক্যালস এই দুইটারই কস্ট অডিট হয়। একটা হচ্ছে টেক্সটাইলে 42টা কোম্পানি আর ফার্মাসিউটিক্যালসে 12টা কোম্পানি, বাট আদার্স যে সুগার আছে বা কেমিক্যাল আছে এগুলোতে কিন্তু কস্ট অডিট হচ্ছে না। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আপনার হিউজ সেক্টর, মানে আমাদের থেকে অন্তত পক্ষে 10 গুণ বেশি সেক্টরকে তারা কস্ট অডিটের আন্ডারে নিয়ে আসছে, এবং এটা তারা ফলো করে। স্পেশালি ম্যানুফ্যাকচারিং কে তো অবশ্যই কস্ট অডিটের আন্ডারে আচ্ছা বস, আমি কি পড়বো? রুলটা আছে কামাল ভাই? বলেন না। পড়েন। দুইটা পেজ আছে, লাস্ট পেজ। আচ্ছা পড়ি প্রথম থেকে। হ্যাঁ, ডেফিনিশন যা যা দিচ্ছে। এক, কস্ট অডিটর মিন্স cost and management consultant defined in the Cost and Management Accounts Ordinance 1997, hereinafter called the said ordinance, and any cost audit firm also included in it. এটা গেল। কোম্পানি, কোন কোন কোম্পানিকে বুঝাবে? কোম্পানি means a company engaged in production, distribution, marketing, transportation, processing, manufacturing, milling, extraction and mining activities, মানে এই কোম্পানিগুলি শুধুমাত্র কস্ট অডিটের আন্ডারে থাকবে। এটা কোথায় অর্ডিন্যান্সটা কবেকার? এটা হচ্ছে অর্ডিন্যান্স না, এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ কমার্স থেকে বেরিয়েছে 11ই ডিসেম্বর 2001। এটা কি 11 ডিসেম্বর 2001 এর রুলস না নোটিফিকেশন নাকি অ্যাক্ট? এটা দেখা যাচ্ছে এটা নোটিফিকেশন মনে হয়। না, দা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এত নোটিফিকেশন। হ্যাঁ, নোটিফিকেশন, ঠিক আছে, আমি এটার কথাই বলছিলাম। জি, নোটিফিকেশন এটা 11 ডিসেম্বর 2001 12 লাইন আছে, পড়বো? হ্যাঁ বলেন। আচ্ছা, তারপর হচ্ছে মেইনটেনেন্স অফ বুকস অফ, এটা তো গেল কোন কোন ফার্ম করবে। তারপর হচ্ছে মেইনটেনেন্স অফ বুকস অফ অ্যাকাউন্টস অন সার্টেন ম্যাটার্স, কোন কোন ম্যাটার বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন করবে। কোম্পানিজ এঙ্গেজড ইন প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, ট্রান্সপোর্টেশন, প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং, মিলিং, extraction and mining activities shall maintain cost accounting books with such particulars relating to utilization of material, labor and any other item of overhead cost. মানে তিনটা বিষয় বুক মেইনটেইন করবে, একটা হচ্ছে লেবার, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে কোনো ওভারহেড কস্ট থাকলে। আচ্ছা, তারপর হচ্ছে each company shall have its cost accounting books audited every year by a cost auditor, and such auditor shall be in edition of audit of accounts under section 210, 210 এর এডিশন হিসাবে এটা মেইনটেইন হবে। The board of directors of a company ordered to have the books of accounts audited by the government
section 220 shall appoint cost auditor and fixing his remuneration within a period of 30 days. So bhai jeta bolo, within a period of 30 days from the end of the each financial year, provided that a person cannot be appointed or reappointed as a cost auditor without his or her written consent. The person appointed as a cost auditor shall intimate the matter to the government within a period of 15 days. 15 days. তাহলে সামারি করলে কি দাঁড়ালো? ওই যে ভাই যেটা বললো, প্রথম হচ্ছে যেসব কোম্পানি আপনার প্রোডাকশনে, ডিস্ট্রিবিউশনে, মার্কেটিং এ, ট্রান্সপোর্টেশনে, প্রসেসিং এ, ম্যানুফ্যাকচারিং, মিলিং, অ্যাট্রাকশন এন্ড মাইনিং এ জড়িত, ওরা কস্ট অ্যাকাউন্টিং বুক রাখবে। সেকেন্ড কথা হইলো কি কি ব্যাপারে বুকস মেনটেন করবে? ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড, তিনটা ব্যাপারে রাখবে। থার্ড কথা হইলো এটা কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ করার 30 দিনের মধ্যে কস্ট অডিটর অ্যাপয়েন্ট করতে হবে। সেকেন্ড পেজে যান। হ্যাঁ, তারপর হলো দা পারসন অ্যাপয়েন্টেড, যে অ্যাপয়েন্ট হবে সে 15 দিনের মধ্যে গভর্নমেন্টকে এটা ইন্টিমেশন দেবে যে আমি অ্যাপয়েন্টেড হইছি। এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কি কোথাও বলা আছে স্পেসিফিক কোনো কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট রাখতে হবে? হ্যাঁ অবশ্যই, যারা আইসিএমএ থেকে কোয়ালিফাইড। এই যে কস্ট অডিটর মিন্স এ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিফাইন্ড ইন দা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অর্ডিন্যান্স 1977 herein after call the said ordinance and any cost audit firm also included herein. রাইট। মানে কস্ট এন্ড অডিটর ইয়ে হইতে হবে। আচ্ছা, আমি একটু সামারি করি, তারপরে আমার মনে হয় কস্ট অডিট নিয়ে আর কারোর মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। তো না, আরেকটু কথা আছে, আপনি সামারি করেন, আমি পরে অংশ পড়ে। ঠিক আছে, আপনি শেষ করেন দাদা। হ্যাঁ বস, এই লাইনের পর যেটা হচ্ছে আপনার provided that a cost and management accountant cannot be appointed, এই যে আপনি যেটা বললেন, a cost and management accountant cannot be appointed as a cost auditor unless he deserves a certificate of practice issued by the Institute of Cost and Management Accountants of Bangladesh established under the said ordinance. তারপর provided that whereas all the partners practicing in Bangladesh are qualified for appointed aforesaid may be appointed by his firm name to be a cost and auditor of a company, in which case of the partners may act on his firm name, মানে ফার্মের নামে কাজ করতে পারবে। None of the following person shall be qualified for appointment as a cost auditor of the company. কে হইতে পারবে না সেটা বলছে। An employee of the company, a person who is a partner or served under the employee of the company under audit, a person who is indebted to the company for an amount exceeding 1000 taka or who has given guarantee or provided security in connection with the indebtedness to a third person of the company amount for the amount exceeding taka 1000 টাকা বেশি এক্সিড করে গ্যারান্টি দিলে হবে না। A person who is a director of the company of a private company or partner of a firm which is the managing agent of the company, a person who is a director or holder of the shares exceeding 5% of the nominal value of the subscribed capital of any body corporate which is the managing agent of the company, provided that where any shares held by a person as a nominee or trustee for any third person and in which the holder has no beneficial interest, such share shall be excluded in computing the extent of the subscribed capital for the purpose of this clause. A person shall not be qualified to appoint as a cost auditor of the company if he, according to the subsidiary of the company holding any company or subsidiary, if he is disqualified for appointment as a cost auditor for any other body corporate which is the subsidiary of that company, he would be disqualified for such appointment had she the body corporate has been a company. A cost auditor subject to a cost auditor, if a cost auditor becomes subject to his appointment of any disqualification specified under rules above, may be deemed to be back at his office. এবার যেটা বলছে যে ভাই যেটা বললো 100 কবে রিপোর্টটা জমা দিবে। The company ordered to his accounts to be audited under section 220 shall make available to the cost auditor within 75 days from the end of the financial year of the company cost accounting record, and the such cost auditor
and such other cost statement, books, papers as may be prescribed by the concerned cost auditor that would be required for conducting the audit. Every cost auditor shall prepare cost audit report of the company under the audit in accordance with the provision of the laid down in the schedule of these rules and submit within a maximum period of 150 days from the end of the financial year a report of the performance of this financial year. The cost auditor shall submit the report prepared by him to the board of directors of the company, and a copy should be provided to the government. Cost auditor shall give clarification any required by the government on the cost audit report and submitted by him within the time prescribed. Presentation of the report. The chief executive officer of the company shall present the cost audit report to the board of directors within 30 days from the date of submission of the report by the cost auditor. The cost audit report shall not be ordinarily opened for inspection by the members and shall not be submitted in the annual general meeting of the company. বস শেষ, এগুলি মেইন কথা। তাহলে কস্ট অডিট মোটামুটি একেবারে ক্লিয়ার। হ্যাঁ, ওই যে 150 দিনের মধ্যে রিপোর্ট জমা দিবে, রিপোর্টটা বোর্ড অফ ডিরেক্টর কাছে দিবে, আরেক কপি গভর্নমেন্টের কাছে দিবে, চিফ এক্সিকিউটিভ অফিসার আবার বোর্ডকে এটা 30 দিনের মধ্যে জানাবে, তবে শেয়ার হোল্ডারদেরকে দেওয়া দিতে হবে না এবং শেয়ার হোল্ডাররা কখনো ইন্সপেক্ট করতে পারবে না কস্ট অডিট রিপোর্ট। আচ্ছা আচ্ছা, তাহলে কস্ট অডিট নিয়ে আর করার কোনো কোশ্চেন নাই তো? নিশ্চয়ই আমরা কস্ট অডিটের সামারি এটাই টানতে পারি। রবীন্দ্রদা একবার ডিটেইলস বলে দিছে। কস্ট অডিটটা আসলে রিভিউ করে, এক্সামিন করে, অ্যাপ্রাইজাল দেয় কস্ট অ্যাকাউন্টিং রেকর্ডসের, ইনফরমেশনের, ইভ্যালুয়েট করে পারফরমেন্স অফ দ্য কোম্পানির, কস্ট অফ প্রোডাকশনটা, এবং ফিনান্সিয়াল অডিটর কস্ট অডিট পারফর্ম করে না। কস্ট অডিটটা মেইনলি প্রিভেন্টিভ মেজার্স হিসেবে কাজ করে, গাইডলাইন টু দ্য ম্যানেজমেন্ট ফর পলিসি ডিসিশন মেকিং এ, বেনিফিশিয়াল টু দ্য গভর্নমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড ডিফারেন্ট স্টেক হোল্ডার্স। কস্ট অডিটটা ইনএফিসিয়েন্সি লেভেলটাকে চিহ্নিত করে দিতে পারে এবং কস্ট অডিটটা হেল্পফুল টুল হিসেবে কাজ করে ম্যানেজমেন্টের মিনিমাইজেশন অফ কস্ট আর ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট হিসেবে। আশা করি কস্ট অডিট নিয়ে মোটামুটি মনে হয় পারা যাবে, সবাই পারবে। আচ্ছা, আরেকটা জিনিস আসে পরীক্ষায়, প্রায়ই দেখা যায় ইফিসিয়েন্সি অডিট। ইফিসিয়েন্সি অডিটটা কিন্তু বেশ ভালোভাবেই আসে পরীক্ষায়, মাঝে মধ্যেই পরীক্ষায় চলে আসে। আমরা ইফিসিয়েন্সি অডিটটা ডিসকাস করার পরে আবার নামাজে চলে যাব। তো একটু বলবো ইফিসিয়েন্সি জিনিসটা কি? হ্যাঁ, ইফিসিয়েন্সি অডিটটা, এফিসিয়েন্সি হচ্ছে আপনি কতটা লিমিটেড রিসোর্স ইউজ করে প্রোডাকশনটা করতে পারেন, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। মানে উইথ দ্য লিমিটেড রিসোর্স আপনি আপনার অপটিমাম জিনিসটা প্রোডাকশনে যেতে পারেন কিনা। কাজে তাহলে এফিসিয়েন্সি অডিটের কাজ কি? এফিসিয়েন্সি অডিটের কাজ হলো সেটা অডিট করা, সে যে জিনিসটা বানাচ্ছে এটা এফিশিয়েন্ট ওয়েতে বানাচ্ছে কিনা, এখানে কোনো অপচয় ওয়েস্টেজ হচ্ছে কিনা সেটা দেখা। রাইট রাইট। এখন এফিসিয়েন্সি মানে আপনি 1 টাকা খরচ করে, মানে 1 টাকা ইনভেস্ট করে আপনার রিটার্ন কত টাকা পাচ্ছেন। জি 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 জি, এটাই হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি অডিট মানে আমি লিমিটেড রিসোর্স ইউজ করে আমি জিনিসটা করতে পারতেছি না, সেটা হচ্ছে এফিসিয়েন্সি অডিটের মেইন মেইন ইস্যু। জি, ঠিক আছে। আচ্ছা, একটু আমি ওই লেখা আছে আমার কাছে, একটু পড়ি, আরো মাথায় থাকবে, একটু আরো ডিসকাশনের সুযোগ থাকবে। এফিসিয়েন্সি ইজ দ্য রেশিও অফ এ সিস্টেমস আউটপুটস টু ইনপুটস and is strictly a limiting example of an idea of productivity, in that an efficient system is one in which this ratio is optimal. The two categories of efficiency should be noted. Economic efficiency, which arises when the cost of inputs is minimized for a given level, and mix of inputs, and technical efficiency. Economic efficiency আর একটা হলো technical efficiency. Technical efficiency arises when the output is maximized for a given volume and mix of inputs. Effectiveness denotes accomplishment of objectives, and efficiency denotes fulfillment of objective. আচ্ছা, effectiveness denotes টা হলো কি accomplishment of objective, আর efficiency টা হলো fulfillment of objective with minimum sacrifice of available scarce resources. Efficiency audit is the audit which ensures that every rupee invested yields
অপটিমাম রেজাল্টস, এটাই যেটা বলছেন 1 টাকা ইনভেস্ট করে অপটিমাম রেজাল্ট আমি yield পাইতে পারি, ইনকাম পাইতে পারি। The main objective of efficiency অডিটের মেইন অবজেক্টিভটা কি? এনশিওর করে there is most optimum utilization of investment। আরেকটা হলো that investment is channelized in most profitable lines. Efficiency audit indicates towards appraisal or scrutiny of actual performance with reference to expected efficient standards. Efficiency audit indicates towards appraisal or scrutiny of actual performance with reference to expected efficient standards। এই হলো এফিসিয়েন্সি অডিট। এখন এফিসিয়েন্সি অডিটটা পারফর্ম করবে কারা? ওই রকম কি কোনো আমাদের দেশে আলাদা কোনো ইনস্টিটিউট বা এরকম কিছু আছে, বা কনসালটেন্ট বা এরকম কিছু প্রফেশনাল বডি তো আমাদের জানা মতে নাই। না, এটা মূলত ইন্টারনাল অডিটে দেখে, আর সঙ্গে সঙ্গে মনে হয় যেটা হচ্ছে অপারেশনাল অডিট, যেটা সেটা তো এফিসিয়েন্সি দেখে মূলত। মানে ইন্টারনাল অডিট যেটা ইন্টারনাল অডিট প্লাস অপারেশনাল অডিট একটু পড়ছি না আমরা পরে, স্যার যেটা অপারেশনাল অডিট কিন্তু মূলত এফিসিয়েন্সি অডিটে দেখে। অপারেশনাল অডিট বলতে অপারেশনাল অডিটর কারা? ওই যে ইন্টারনাল অডিটর, অথবা যদি আপনি কোনো এরকম কোনো ইয়েকে নিয়োগ দেন যে এই ব্যাপারে স্পেশালিস্ট। হ্যাঁ, ইন্টারনাল অডিটটাই ওই অপারেশনাল অডিটও ইন্টারনাল অডিট দেখে, আবার ওই যে আপনার এফিসিয়েন্সি অডিটও ইন্টারনাল অডিটরাই দেখে। হ্যাঁ, অডিটররা দেখে। হ্যাঁ, অ্যাজ পার ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট। হ্যাঁ, মানে এটা কোনো স্ট্যাটুটরি কোনো কিছু না। হ্যাঁ, স্ট্যাটুটরি কোনো কিছু না। ম্যানেজমেন্ট চাইলে সে কোনো প্রফেশনালকেও নিয়োগ দিতে পারে যে ওই বিষয়ে জানে, এক্সপার্ট ওপিনিয়ন যারা আছে, এক্সপার্টাইজ যারা আছে। আর না চাইলে ওই ওদের ইন্টারনাল রিসোর্স দিয়েই করতে পারে। আচ্ছা, এক্সপার্টাইজটা ক্যালকুলেশন করবে কিভাবে, বা এক্সপার্টাইজের ক্ষেত্রে কি দেখা হবে? এক্সপার্টাইজ বলতে হচ্ছে যে এখনো যদিও ওরকম কোনো ম্যান্ডেট নাই, কিন্তু মনে করেন যে আপনার এখন ফার্মাসিউটিক্যাল সেক্টরের আপনি অপারেশনাল কোনো একটা কিছু আপনি চাচ্ছেন বা এফিসিয়েন্সি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে তো ফার্মাসিস্ট লাগবে, তাই না? এখন সেটা নিশ্চয়ই আপনার কেমিক্যালের বা অন্য কোনো ইন্ডাস্ট্রির লোক দিয়ে পারবেন না। রাইট। মানে রিলেটেড ফিল্ডে যার ভালো অভিজ্ঞতা আছে। জি ওরকম লোক। জি সিরাজ ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ, ওই যে আপনাদের সাথে একটু অ্যাড করতে চাই জাস্ট। জি, আসলে যে এফিসিয়েন্সি অডিটটা যেটা বললেন যে কোনো স্ট্যান্ডার্ড কোনো মেজারমেন্ট আছে কিনা, এটা কিন্তু প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটা স্ট্যান্ডার্ড বা আইডেন্টিক্যাল একটা হচ্ছে যে এই থাকে, টুলস থাকে, কতগুলো টুলস থাকে, যে আমি কত ইউনিট আমি যদি ইনপুট দেই আমার আউটপুট কতটুকু বের হবে, এর একটা স্ট্যান্ডার্ড কিন্তু সব প্রতিষ্ঠানেই থাকে। ওইরকম অবশ্যই কিছু থাকে আছে যেগুলো আমার ওয়েস্টেজ হচ্ছে কিনা, আমার বেশি রিসোর্স ইউজ হচ্ছে কিনা, এই বিষয়গুলো মনে হয় তারা দেখে, যে পার ইউনিট কতটুকু কস্ট আমি রিকারেন্ট করার জন্য কত ইউনিট আমি আউটপুট পাচ্ছি, এই বিষয়গুলো কোম্পানিতে থাকে। ভাই ওইটাই তো এফিসিয়েন্সি আর কি। ওই এফিসিয়েন্সি অডিট করার জন্যই আপনার স্পেশাল লোক আছে কিনা থাকে। আমি এই যে আমি দেখেছি তো ওই যে সরকারি ওই প্রতিষ্ঠানে। না এটা তো থাকবেই। আপনার শোনেন ভাই, সিরাজ ভাই, মনে করেন আপনি হলো কথার কথা সিমেন্ট ইন্ডাস্ট্রিজে আছেন, এখন আপনি তো অবশ্যই একজন টেকনিক্যাল পারসনকে নিয়োগ দিচ্ছেন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিচ্ছেন, যে কিনা আপনার এই সমস্ত প্রোডাকশন সবকিছু দেখতেছে, ঠিক আছে? এবং পাশাপাশি যেমন আমাদের মানে আমার কোম্পানির কথাই বলি, আমাদের যেমন ইন্টারনাল অডিট আছে, লোক আছে 6-7 জন, যারা ম্যাক্সিমামই অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড। তো এর মধ্যে আমাদের একজন ছিল টেকনিক্যাল অডিটর, একজন ছিল টেকনিক্যাল লোক। সে কি করতো, সে হলো এই যত টেকনিক্যাল অডিট আছে সে সেগুলোর সাথে জড়িত ছিল। পরবর্তীতে এখন তাকে আবার আরেক জায়গায় এঙ্গেজ করে দেওয়া হয়েছে, এখন আবার নতুন করে আমরা আরেকজন মানে কোয়ালিফাইড টেকনিক্যাল অডিটর নিয়োগ দিব। তো এটা সব কোম্পানি মোটামুটি এইভাবে করে আর কি। তাই না? আরেকটা জিনিস প্রায় পরীক্ষায় আসে, আপনার বিডা কিন্তু প্রায় শর্ট নোট আকারে আসে। যে বস কি বিডা না? বিডা, BIDA, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। ওই যে গতকালকে একটা নিউজ দেখেছেন কিনা আপনারা বিডা সম্পর্কে? গতকালকে একটা নিউজ আসছে যে অন স্টপ সার্ভিস দিচ্ছে, এখন তারা 42টা অন স্টপ সার্ভিস দিচ্ছে আর কি।
এক ক্লিকে 42টা সার্ভিস গতকালকে থেকে গতকালকে থেকে চালু হয়েছে মেবি। এবং বিডা এখন সম্পূর্ণ হ্যাঁ, অনলাইন হয়ে বিডা গেছে। মানে 100% অনলাইন সার্ভিস দে ক্যান প্রোভাইড। হ্যাঁ 100% অনলাইন সার্ভিস। বিডা তো আমরা জানি, তারপরে একটু পড়েন তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে একবারে, আর পড়া লাগবে না। আচ্ছা, তাহলে একবার পড়ি। বাংলাদেশ রাইটলি বলছেন যে the Bangladesh Investment Development Authority BIDA was established in 2016 by the Bangladesh Investment Development Authority Act 2016 Act আছে কিন্তু এটা, to encourage investment in private sector, identify hindrance to investment and provide necessary facilities and assistance in the establishment of industries. The wide range of services BIDA provides include investment promotion and facilitation covering support, counseling, and aftercare services to the investors. The prime vision of BIDA is to promote domestic and foreign investment, as well as to enhance international competitiveness and contribute to overall social and economic development of Bangladesh. This is the principal private investment promotion and facilitation agency of Bangladesh. It aims to promote and facilitate investment in the private sector, both for domestic and overseas sources, contribute to the socio-economic development of Bangladesh. Functions of BIDA. Functions ta ki? Investment promotion, investment facilitation, policy advocacy. তিনটা ফাংশন: ইনভেস্টমেন্ট প্রমোশন, ফ্যাসিলিটেশন, পলিসি অ্যাডভোকেসি। ইনভেস্টমেন্ট প্রমোশন, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন আর পলিসি অ্যাডভোকেসি। ফ্যাসিলিটেশন আচ্ছা, পলিসি এন্ড অ্যাডভোকেসি, তাই তো? পলিসি অ্যাডভোকেসিটা কি একটু যদি শেয়ার করেন কেউ। পলিসি অ্যাডভোকেসি যেটা শুনে যেটা মনে হলো, যেহেতু বাংলাদেশ ইনভেস্টমেন্ট কি বলে এটা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ওরা যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের যে পলিসিটা হয় সেই পলিসিতে ওরা একটা পলিসি ফর্মুলেশনে তারা একটা রাখে, তাদের একটা ওপিনিয়ন রাখে, ভূমিকা রাখে, এই রিলেটেড পলিসি প্রিপেয়ারে তারা একটা ভূমিকা রাখে। আইনগত যে বিষয়গুলো আছে বুঝছেন, এখন আপনি মনে করেন যে বাইরের একটা কোম্পানি এসে এখানে একটা এমন একটা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছে যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো না, সেই প্রতিষ্ঠান তো আমরা করতে পারবো না। এই লিগ্যাল ইস্যু গুলো তারা ওটাকে করে আর কি, ডিসক্রাইব করে যে না এটা করা যাবে, এটা করা যাবে না। এটা হচ্ছে লিগ্যাল ভিউ পয়েন্ট থেকে তারা অপিনিয়ন শো করে এবং দেয়ার হলো লিগ্যাল রাইটস, এটা তাদের। গুড, হ্যাঁ এই জিনিসটা ভালো। জি জি, থ্যাংক ইউ। এই বিডার শর্ট নোট কিন্তু আসে, বিডার শর্ট নোটটা প্রায়ই আসে। আচ্ছা, আমরা একটু নামাজের বিরতি দেই, তারপরে আবার আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে আজকে বসবো, নাকি এই সাবজেক্টটা নিয়ে আবার বসবো? আচ্ছা কামাল ভাই, রাত্রে ক্লাস আছে না? আজকে কি ক্লাস আছে? আজকে তো কোনো ক্লাস নাই। তাহলে রাত্রে বসে আবার আমার মনে হয় সেটা ভালো না। বসবো, বলেন। আজকে তো অফিস নাই। 9টা বসি, 9টা ভাই 8টা জাহিদ ভাই 8টায় দেন, 8টায় দেন, আজকে অফিস নেই কারো। শুনেন, নামাজ পড়ে একবারে বসি, 8:30টায় দেন ভাই। ওকে ঠিক আছে, 8:30টায়। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব ভালো আলোচনা হচ্ছে, খুব ভালো লাগছে, আজকে খুব ভালো হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সুন্দর উন্নত মঙ্গলময় জীবনের প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।